তুই তো আমাকে বলেছিলি তোর পরীক্ষা আজকে শেষ হবে। আম্মু কিছুক্ষণ কি যেন একটা ভাবলো, তারপর বলল, আচ্ছা, তুই কালকে পরীক্ষা দিয়ে পরের দিন চলে যাস, আমরা আজকে যাচ্ছি। আচ্ছা। আমি আবার বললাম, আম্মু হঠাৎ তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা কেন মনে হলো? আগামী শুক্রবারে দিয়ার বিয়ে। কি বলো কি আম্মু, এত পিচ্ছি একটা মাইয়ার কিভাবে বিয়ে হবে? পিচ্ছি কোথায়, দিয়া তো এবার এসএসসি পাশ করেছে। এসএসসি পাশ করেছে বলে বিয়ের বয়স হয়ে গেছে? হায়রে গ্রামের মানুষ। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু ঠিক সময়ে পৌঁছে যাস। যা, এখন ভার্সিটি যা। এখন আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে দেই। আমি নিয়ান আহমেদ, অনার্স লাস্ট ইয়ারের এক্সাম দিচ্ছি। দিয়া হলো আমার চাচাতো বোন, পিচ্ছি একটা মেয়ে। জানি না চাচা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছেন। পরের দিন পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার, মানে দিয়ার গায়ে হলুদের দিন। আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্যে ট্রেনের টিকিট কাটলাম সকাল 6টা 30 মিনিটে ট্রেন। তাই আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে পৌঁছালাম। এতদিন পরীক্ষা দিয়ে ইট পাথরের দুনিয়া থেকে বের হয়ে গ্রামের সবুজ পরিবেশে যাচ্ছি। অনেক খুশি খুশি লাগছে। আর অনেক দিন পর গ্রামের বাড়িতে একটা বিয়ে খেতে যাচ্ছি। গ্রামের বিয়ের মজাই আলাদা, যা শহরের বিয়েতে পাওয়া যায় না। সকাল 7টা, ট্রেন চলছে তার দুরন্ত গতিতে। আমার কানের ইয়ারফোন বাজছে রোমান্টিক গান। দুপুর 12টা 30 মিনিটে এসে স্টেশনে পৌঁছালাম। যেহেতু চাচাদের বাসা স্টেশন থেকে বেশি দূরে না, তাই ভাবলাম রিক্সা দিয়ে যাই। রিক্সা দিয়ে গেলে গ্রামের সবুজ পরিবেশটা ভালো করে দেখতে পারবো। রিক্সা চলছে আপন গতিতে। চারিদিকে শুনশান বাতাস, পাখির কিচিরমিচির সবুজে ঘেরা মাঠ। অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর রিক্সা এসে থামলো চাচার বাড়ির সামনে। আসলে চাচা হলেন এই এলাকার চেয়ারম্যান, তাই রিক্সাওয়ালাকে চাচার নাম বলাতেই একেবারে বাড়ির সামনে এনে নামিয়ে দিল। গেট খুলে বাড়িতে ঢুকলাম। বিশাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমি গেটের ভিতর ঢোকা মাত্রই শিহাব, মানে দিয়ার ছোট ভাই, আমাকে দেখে দৌড়ে ঘরের ভিতরে যেতে যেতে জোরে জোরে বলতে লাগলো, নিহান ভাইয়া এসে গেছে। আম্মু, আব্বু, আপু, সবাই এসে দেখো, নিহান ভাইয়া চলে এসেছে। শিহাবের ডাকে সবাই ঘর থেকে বেরিয়ে আসলো। সারা বাড়ির সব আত্মীয় স্বজন বেরিয়ে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম না সবাই আমাকে দেখে এরকম রিয়্যাক্ট করছে কেন, আর সবাই আমাকে এরকমভাবেই বা দেখছে কেন। দিয়াকে দেখলাম সবার পিছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে একবার তাকাচ্ছে আর একবার লজ্জা পেয়ে চোখ নিচে নামাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। হঠাৎ চাচা বললেন, চলো তোমরা সবাই জামাই বাবাজিকে নিয়ে ঘরে যাই। জামাই বাবাজি মানে? চাচা জামাই বাবাজি কাকে বলছে? আমি আমার পেছনে তাকালাম, না, আমার পেছনে তো কেউ নাই। তাহলে চাচা কাকে জামাই বাবাজি বলল? আমি চিন্তায় পড়ে গেলাম। আমাকে চিন্তিত দেখে আম্মু বলল, এই নিয়ান, কি ভাবছিস এত? তোকে কিছু ভাবতে হবে না, চল ঘরে চল, আমি তোকে সব বুঝিয়ে বলছি। আম্মু আমাকে রুমে নিয়ে গেল। আমি বললাম, আম্মু এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আর চাচা আমাকে জামাই বাবাজি বলছে কেন? নিজের মেয়ের হবু স্বামীকে জামাই বাবাজি বলবে না তো কি বলবে? মানে আমি? তুই দিয়ার হবু বর, আগামীকাল তোদের বিয়ে। আম্মু, কি? আমার পক্ষে এই পিচ্চিটাকে বিয়ে করা সম্ভব না। হঠাৎ আব্বু রুমে ঢুকে বলল, কি বললি তুই? হ্যাঁ আব্বু, আমি এই বিয়েটা করতে পারবো না। আর তাছাড়া আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার তো অনার্সই শেষ হয় নাই। শেষ হয় নাই তো কি হয়েছে? বিয়ের পর অনার্স মাস্টার সবই করবি। আব্বু, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে আব্বু আম্মু দুজনেই রুম থেকে বেরিয়ে গেলেন। পরের দিন একরকম জোর করেই আমার বিয়েটা হয়ে গেল। রাতে আমি চাচাদের ছাদে এক কোণে দাঁড়িয়ে রইলাম আর মনে মনে ভাবতে লাগলাম, সত্যি কি আমার বিয়ে হয়ে গেল? তাও কিনা একটা পিচ্চি মাইয়ার সাথে। আমি কি পিচ্চিটাকে বউ হিসেবে মেনে নিতে পারবো? না, কোনোদিনও আমি ওই পিচ্চিটাকে বউ হিসেবে মানতে পারবো না। আমি অনেকক্ষণ হলো ছাদে দাঁড়িয়ে আছি। ঘড়িতে দেখলাম রাত 12টা 35 বেজে গেছে। পেছন থেকে হঠাৎ আদিবা, আমার ছোট বোন, ডাক দিল, ভাইয়া, তুমি এখানে? আর সবাই তোমাকে সারা বাড়ি খুঁজছে। কেন? আমাকে কেন খুঁজছে? সে কি, তুমি জানো না তোমাকে কেন খুঁজছে? আজ না তোমার বাসর রাত, আর ভাবি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। আমি আদিবার সাথে নিচে নেমে আসলাম। আব্বু আমাকে দেখে রাগে কটমট করে এগিয়ে আসলো আমার দিকে। এসে আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন। তারপর বললেন, মেয়েটা তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে, আর তুই কি না? যা, তাড়াতাড়ি ঘরে যা বলছি। আমার মাথায় অনেক রাগ উঠে গেল, তবে আব্বুর উপর না, ওই পিচ্চিটার উপর। ওই পিচ্চিটার কারণেই আব্বু আজ আমাকে মারলো। আমি রাগে ফুঁসতে ফুঁসতেই রুমে ঢুকলাম।
দরজা খোলার আওয়াজ পেয়ে মেয়েটা দৌড়ে বেলকনি থেকে বেরিয়ে আসলো। এসেই মাথায় ঘুমটা দিয়ে বিছানাতে বসে পড়লো। আমি বিছানার দিকে এগিয়ে গেলাম। আমি বিছানার পাশে এসে দাঁড়াতেই মেয়েটা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে লাগলো। পিচ্চিটা আমার পা ধরে সালাম করেই যাচ্ছে, ওঠার কোনো নামগন্ধ নাই। আমি ধমক দিয়ে বললাম, এই পিচ্চি, পা ধরে বসে আছিস কেন? ওঠ বলছি। তুমি উঠবে না? আমি কেন উঠাবো? আমি তো জানি বাসর রাতে বউ তার স্বামীকে পা ধরে সালাম করলে স্বামী বউকে বুকে তুলে জড়িয়ে ধরে। কথাটা বলতে বলতে মেয়েটা আমার পা ছেড়ে উঠে আমার সামনাসামনি লজ্জায় লাল হয়ে দাঁড়ালো। ই শখ কত, আমার বইয়েই গেছে তোর মতো পিচ্চিকে জড়িয়ে ধরতে। বলেই আমি পিচ্চিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিয়ে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচ্চিটা আমার এরকম ব্যবহার দেখে ভ্যাবাচাকা খেয়ে বিছানাতে পড়ে রইল। পিচ্চিটা বিছানা থেকে উঠে এসে বলল, তুমি প্লিজ বিছানাতে গিয়ে শুয়ে পড়ো, আমি না হয় সোফাতে ঘুমাই। এ পিচ্চি, আমাকে রাগাস না বলছি। তোর ঘুম গিয়ে তুই ঘুমা, এত দরদ দেখাতে আসিস না। পিচ্চিটা আমার কথা শুনে আমার পাশে আর দাঁড়ালো না, বিছানাতে গিয়ে শুয়ে পড়লো। সারাদিনের ক্লান্তিতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। আমি ঘুম ঘুম চোখেই বললাম, আজকে ভার্সিটি যাব না আম্মু, আমাকে ঘুমাতে দাও। এই যে ওঠো না, নিচে তোমাকে সবাই ডাকছে। উফ আম্মু, তোমাকে বললাম না ভার্সিটি যাও। হঠাৎ আমার মনে হলো আম্মু তো আমাকে এরকম মিষ্টি সুরে ডাকে না। আম্মু হলে তো এতক্ষণ আমাকে ঝাড়ু দিয়ে পিটাইতেন। আমি চোখ খুলে তাকাতেই দেখি পিচিটা আমার পাশে দাঁড়িয়ে হাসছে। পিচিটাকে দেখে আমার মনে পড়লো আমি এখন চাচাদের বাড়িতে। এই পিচ্চি, হাসবি না বলছি, তোর হাসি দেখলে আমার সারা শরীর জ্বলে। এ মা, কোথায় জ্বলছে দেখি, ওষুধ লাগিয়ে দেবো নাকি? আমার সাথে মজা নিচ্ছিস? মজা নিতে যাবো কেন? তুমিই তো বললা তোমার সারা শরীর জ্বলছে, তাই আমি ভাবলাম ওষুধ লাগিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ওষুধ লাগাতে হবে না, গোসল করে নাও, তাহলে শরীর আর জ্বলবে না। পিচ্চিটা নিজের আলমারি থেকে একটা টাওয়েল বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি টাওয়েল হাত থেকে ফেলে দিয়ে বললাম, আমি এত সকালে গোসল করতে পারবো না। আচ্ছা তো গোসল করবে না, এত রাগ দেখানোর কি আছে? আমি রাগ দেখাবই, তাতে তোর বাপের কি? আমার বাপের কিছু না, কিন্তু আমার অনেক কিছু, কারণ তুমি তো আমার বর। তোকে আমি বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানবো না। তুমি আমাকে বউ হিসেবে না মানলেও আমি তোমাকে ঠিকই বর হিসেবে মানি। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি রেডি হয়ে নিচে নেমে এসে দেখি সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। আমি আম্মুকে গিয়ে বললাম, আম্মু আমি বাড়ি যাব। হ্যাঁ বাবা, আজ বিকালেই আমরা বৌমাকে নিয়ে বাড়ি যাব। ওই পিচ্চিটাকে সাথে নিয়ে যাওয়ার কি দরকার? এই কথাটা বলতে গিয়ে আব্বুকে দেখে আর বললাম না, যদি কালকের মতো আবার মারে। আম্মু এখন চলে গেলেই তো হয়। এখন এত তাড়াহুড়ো করে কিভাবে যাব? তুই নাস্তা করেছিস? যা কিছু খেয়ে নে। দিয়া মা, নিয়ানকে কিছু খেতে দে তো। আচ্ছা চাচি আম্মা। সে কি রে, তুই এখনো আমাকে চাচি আম্মা ডাকছিস? এখন থেকে আমাকে শুধু আম্মা বলে ডাকবি। আচ্ছা ঠিক আছে। আমি কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম। বিকেলে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, হঠাৎ পিচ্চি এসে আমার হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল, আম্মু বলেছেন এটা পড়তে। আমি হাতে নিয়ে দেখি বিয়ের দিন যে পাঞ্জাবিটা পরেছিলাম সেই পাঞ্জাবি। এত ভারী পাঞ্জাবি আমি পরতে পারবো না। সব সময় শুধু না না করো কেন? আমি পিচির ধমক শুনে কিছুটা ভয় পেয়ে গেলাম। এইটুকু পিচির এত তেজ! আমি আর কিছু না বলে পাঞ্জাবিটা পরে নিলাম। যাওয়ার সময় পিচিটা অনেক কান্না করলো। চাচা পিচিটাকে আমার হাতে তুলে দিলেন আর বললেন, আমার মেয়েকে সুখে রেখো বাবা, কোনোদিন কষ্ট দিও না। আমি জবাবে চাচাকে কি বলবো কিছুই বুঝতে পারলাম না। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে ফিরে গাড়ি থেকে নেমে অবাক হয়ে গেলাম। সারা বাড়ি অনেক রকম বাতি দিয়ে সাজানো। পিচিটা গাড়ি থেকে নামতে গিয়ে আবার বসে পড়লো। কি হলো মা, নামছিস না কেন? মাথা ঘুরছে আম্মু। আমি এদিক সেদিক না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলাম। পিছন থেকে আম্মু ডাক দিল, এই নিয়ান, বউকে ফেলেই ঘরে চলে যাচ্ছিস? ওর পা আছে, নিজে হেঁটে যেতে পারবে, ওকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, ভালো বুদ্ধি বের করেছিস। ওকে বরং কোলে করেই ঘরে নিয়ে যা। কি? আমি পারবো না। এরকম রিয়েক্ট করছিস কেন? তোকে নিজের বউকে কোলে নিতে বললো, অন্য কাউকে কোলে নিতে বলে নাই। আব্বু আব্বু আমাকে পুরো কথাটা বলতে না দিয়ে আবার বললেন, আমি আর কিছু শুনতে চাই না। অতবার বাধ্য হয়ে পিচিটাকে কোলে নিয়ে রুমে যেতে লাগলাম। আমি পিচিটার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুচকি মুচকি হাসছে। ইচ্ছে করছে এখনই কোল থেকে নিচে ফেলে দেই।
আমি পিচিটাকে নিয়ে রুমের দরজাতে আসতেই অবাক হয়ে গেলাম। রুমের দরজাতে পিচিটাকে কোলে নিয়েই দাঁড়িয়ে রইলাম। সারা রুম অনেক রকম ফুল দিয়ে সাজানো, রুমটাকে একেবারে ফুলের বাগান বানিয়ে ফেলেছে। এমনি আমার ফুলে অ্যালার্জি, আর রুমে এত ফুল দেখে মাথাটাই গরম হয়ে গেল। পিচিটা আমার কোলে ছিল, পিচিটাও দেখলাম এতগুলো ফুল দেখে আমার মতোই অবাক হয়ে তাকিয়ে আছে রুমের দিকে। আমি পিচিটাকে কোলে নিয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকে পিচিটাকে বিছানাতে ছুঁড়ে ফেলে দিলাম। আউ মা গো, কোমরটা গেল গো। আমি ভয় পেয়ে গেলাম, এখন মেয়েটার কিছু হলে তো আব্বু আমাকে মেরেই ফেলবে। আমি পিচিটার পাশে বসে বললাম, সরি দেখি কোথায় ব্যথা পেয়েছিস। আমি ব্যথা পাই নাই, আমি জাস্ট দেখতে চেয়েছিলাম আমি ব্যথা পেলে তুমি কিভাবে রিয়্যাক্ট করো। বলেই পিচিটা একটা হাসি দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে লাগলো। এই পিচ্ছি, দাঁড়া। কি? তুই তো একটু আগে মাথা ব্যথার জন্য হাঁটতে পারছিলি না, এখন কিভাবে হাঁটছিস? সবই তোমার কোলে ওঠার ধান্দা। তুই তো দেখছি একটা পিচ্ছি শয়তাননি। পিচিটা একটা হাসি দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম, না, পিচিটার সাহস অনেক বেড়ে গেছে। আমাকে এমন কিছু করতে হবে যাতে পিচিটা আমাকে ছেড়ে যেতে বাধ্য হয়। কিছুক্ষণ পর পিচি একটা পাতলা 3 পিস পরে বেরিয়ে আসলো। আমাকে বলল, যাও এখন ভারী পাঞ্জাবিটা চেঞ্জ করে আসো। আমি আমার পাঞ্জাবি চেঞ্জ করব কি না করব সেটা আমার ব্যাপার। আমার সব ব্যাপার তোকে এত নাক গলাতে হবে না। তুমি সবসময় এমন করো কেন? আমি এমন করবই, তাতে তোর কি? আমারই তো সব। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচিটা রুমে নাই, হয়তো নিচে গেছে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। পিচিটা আম্মু আব্বু আর আদিবার সাথে হেসে হেসে কথা বলছে। পিচিটার কি সুন্দর নিষ্পাপ হাসি, কি মায়া ভরা চোখ, একদম মায়াবতী। আমি এসব কি ভাবছি? আমি তো এইটুকু পিচিকে কোনোদিনও বউ হিসেবে মানতে পারবো না। তাহলে কেন আমি পিচিটার মায়া জড়াচ্ছি? কি রে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? তোর জন্য সেই কখন থেকে আমরা না খেয়ে বসে আছি। চল, রাতের খাবার খাবি, চল। সে কি আম্মু, তোমরা এখনো খাও নাই? না রে, আমরা অনেকবার দিয়াকে বলেছি চল আমরা খেয়ে নিই, নিয়ান একটু রাত করেই খাবার খায়, কিন্তু পাগলি মেয়েটা কি বলে জানিস? বলে তুই না খাওয়া পর্যন্ত ও নাকি খেতে পারবে না। তাই আমরা ভাবলাম সবাই একসাথেই খাই। দেখছিস মেয়েটা এখন থেকে কীরকম তোকে ভালোবাসে, লক্ষ্মী একটা মেয়ে। লক্ষ্মী না ছাই, শয়তানের হাড্ডি একটা। কি রে, বিড়বিড় করে কি বলছিস? আমার বউটা কি ভালো, আমার জন্য না খেয়ে বসে আছে, এটাই বলছিলাম। আচ্ছা চল, এখন সবাই খেয়ে নেই, অনেক রাত হয়ে গেছে। আমি সবার আগে খাবার শেষ করে রুমে এসে একটা বই হাতে নিয়ে সোফাতে শুয়ে শুয়ে পড়তে লাগলাম। পিচি রুমে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি বললাম, এই পিচ্ছি, দরজা লক করছিস কেন? দরজা লক করবো না তো কি করব? আমি দরজা লক ছাড়াই ঘুমাই। এখন থেকে দরজা লক করেই ঘুমাতে হবে, কারণ এখন থেকে তো তুমি আর একা ঘুমাবে না, এখন থেকে তোমার বউও তোমার সাথে ঘুমাবে, তাই দরজা লক করেই ঘুমাতে হবে। আমি আর কিছু বললাম না। পিচিটা সারা বিছানা ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখছো আমাদের কি ভাগ্য, আমরা দুইটা বাসরাত পেলাম, কিন্তু বাসরাতের আসল কাজটাই করতে পারলাম না। চলো না আমরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিই। কথাগুলো বলতে বলতে পিচিটা পা ছড়িয়ে বিছানাতে মাথা নিচু করে বসে পড়লো। আমি সোফা থেকে উঠে আস্তে আস্তে পিচির দিকে এগোতে লাগলাম। পিচি আমাকে আসতে দেখে নড়ে চড়ে ঠিক হলো আর লজ্জায় লাল হতে লাগলো। আমি একটু একটু করে পিচিটার দিকে এগিয়ে যেতে লাগলাম। আমি পিচিটার পাশে এসে দাঁড়ালাম। পিচিটা এখনো মাথা নিচু করেই বসে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি হাঁটু গেড়ে পিচিটার পাশে বসে পড়লাম। পিচিটার হাত আমার হাতে শক্ত করে ধরলাম। পিচিটা এবার লজ্জা মাখা চোখে আমার চোখের দিকে তাকালো। আমি বললাম, বইন রে, তুই আমার ছোট্ট পিচ্ছি বোন, তোর সাথে কি আমি এসব করতে পারি বল? দিয়ে আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে চোখ দুইটা বড় বড় করে তাকালো। তারপর মুখটা মলিন করে বলল, ছি ছি, তুমি এসব কি বলছো? নিজের বউকে কেউ বোন বলে? দেখ দিয়া, তুই এখনো অনেক পিচ্ছি, তোর এখনো বিয়ের বয়স হয় নাই। তুমি আমাকে যতটা পিচ্ছি ভাবছো আমি কিন্তু ততটা পিচ্ছি না। বলেই দিয়া নিজের শরীর থেকে ওড়নাটা ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমি উঠলাম আর আমি বললাম, তুই নিজেকে যতই বড় মনে করিস না কেন, তুই পিচ্ছিই থাকবি। না আমি পিচ্ছি না। হ্যাঁ তুই পিচ্ছি। আমাকে পিচ্ছি বলবে না বলছি। এইগুলো বলছে আর আমার দিকে এগিয়ে আসছে। আমি এক পা করে পিছিয়ে যাচ্ছি। আমি পিছাতে পিছাতে হঠাৎ পিছনে দেয়ালের সাথে আটকে গেলাম। এই পিচ্ছি, কি করছিস?
আমি যে পিচ্ছি না সেটার প্রমাণ দেব? এখন দিয়ার থেকে আমার শরীর 1 ইঞ্চি দূরত্বে। চোখ বন্ধ করে নিজের ঠোঁট আমার ঠোঁটের দিকে এগিয়ে আনছে। পিচিটার ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে আসলো। পিচিটার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। পিচিটা নিজের ঠোঁট আমার এতই কাছে নিয়ে এলো যে বুঝতেই পারছি না কোনটা ওর নিঃশ্বাস আর কোনটা আমার নিঃশ্বাস। আমি পিচিটাকে কিছু বলতে যাব তখনই হুট করে নিজের ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল। আমি মুখে কোনো শব্দ করতে পারছি না। কিছুক্ষণ পর পিচিটা নিজের ঠোঁট সরিয়ে আমার কপাল নিজের কপালে লাগিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। আমি পিচিটাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিলাম। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বললাম, এই পিচ্ছি শয়তানি, তুই এটা কি করলি? আমি যে পিচ্ছি না সেটার প্রমাণ দিলাম। সর। ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে যেতে লাগলাম। অনেকক্ষণ ধরে বাথরুমে বসে বসে মোবাইল টিপছিলাম। পিচিটার সামনে যেতে ইচ্ছা করছে না। অনেক রাগ হচ্ছে পিচ্চিটার উপর। এইটুকু পিচ্চি একটা আমাকে কিস করছে, এটা ভাবতেই সারা শরীর জ্বলছে। আব্বুর ভয়ে পিচ্চিটাকে কিছু বলতেও পারছি না। বাথরুমের বাইরে থেকে পিচ্চিটার ডাক শুনলাম। এই যে এতক্ষণ ধরে বাথরুমে কি করছো? বেরিয়ে আসছো না কেন? বাথরুমেই ঘুমিয়ে পড়লে নাকি? আমি কোনো উত্তর না দিয়ে মোবাইল টিপছি। কিছুক্ষণ থেমে পিচ্চিটা আবার ডাকতে লাগলো। এই যে শুনছো, বেরিয়ে আসো না প্লিজ, আমার একা একা ভয় লাগছে। আমি মনে মনে বললাম, তোর ভয় লাগছে তো আমি কি করব? কোলে নিয়ে নাচবো নাকি পিচ্চি শয়তান নিয়ে একটা? এবার পিচ্চিটা বাথরুমের দরজাটা জোরে ধাক্কা দিতে লাগলো। দরজা খুলছো না কেন? প্লিজ দরজাটা খুলো। এবার পিচ্চিটা নিজেকে নিজেই প্রশ্ন করলো, ওর কিছু হলো না তো? এই কি হলো, দরজা খুলছো না কেন? কান্না করছে আর জোরে জোরে বাথরুমের দরজাটা ঠেলছে। এবার আমার বেরিয়ে আসা দরকার না হলে পিচ্চিটার কথা শুনে আব্বু আম্মু চলে আসবেন। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে পিচ্চিটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয় নাই তো? এতক্ষণ দরজা আটকে কি করছিলে? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি তুই একটা পিচ্চি। বলেই পিচিটাকে পাশ কাটিয়ে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে চলে গেলাম। পিচিটা আমার পিছে পিছেই আসলো। আমি সোফাতে বালিশ থেকে ঘুমাতে যাব, তখনই পিচিটা আমাকে বলল, তুমি সোফাতে ঘুমাবে না, আমার সাথে বিছানাতে ঘুমাবে। আমি তোর সাথে ঘুমাতে পারবো না। তোমাকে আমার সাথেই ঘুমাতে হবে, না হলে কিন্তু না ঘুমালে কি করবি? হ্যাঁ, আমার সাথে না ঘুমালে শ্বশুর আব্বাকে ডাক দিব আর বলবো তুমি আমাকে মারছো। কি বললি? আমি তোকে মারছি? তুমি আমাকে মারো নাই সেটা শুধু তুমি আর আমি জানি, আব্বু তো আর জানে না। তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস? আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা আমাকে প্রশ্ন করলো। তুমি বলো আমার সাথে ঘুমাবে নাকি আমি আব্বুকে ডাক দিব? তোর মতো পিচ্চি শয়তানির সাথে আমি ঘুমাতে পারবো না। ওকে, তাহলে আমি আব্বুকে ডাক দিই। আব্বু। আমি ওর মুখ চেপে ধরে বললাম, এই কি করছিস? আমি ঘুমাবো তো, তোর সাথে ঘুমাবো। প্লিজ আব্বুকে ডাক দিস না, পিচ্চি শয়তানি একটা। শেষ পর্যন্ত পিচ্চিটাকে নিয়ে বিছানাতে ঘুমাতে গেলাম। ওর বালিশটা ঠেলে একপাশে দিলাম, আমার বালিশটা টেনে অন্য পাশে আনলাম। আমাদের মাঝখানে বড় গ্যাপ রাখলাম। লাইট নিভিয়ে বালিশে মাথা রাখলাম। হুট করে পিচ্চিটা নিজের বালিশ ছেড়ে আমার বালিশে চলে আসলো। সোজা আমার বুকে মাথা রেখে 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি সাথে সাথে ওকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। বললাম, এ পিচ্চি কি করছিস? তোর বালিশে গিয়ে ঘুমা। না, আমি তোমার বুকে ঘুমাবো। তোর বালিশে গিয়ে ঘুমা বলছি। পিচ্চিটা উল্টা আমাকে ধমক দিয়ে বলল, আমাকে তোমার বুকে ঘুমাতে দিবা নাকি আমার শ্বশুর আব্বাকে ডাক দিব? আব্বু। এই পিচ্চি শয়তান্নি, কথায় কথায় আব্বুকে ডাক দিস কেন? অতঃপর বাধ্য হয়ে পিচ্চিটাকে বুকে নিয়ে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে মেয়েটার কাণ্ড দেখে আমি অবাক হয়ে গেলাম। পিচ্চিটার একটা পা আমার পেটের উপর আর আমার মাথাকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে আমাকে কোলবালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। আমি পিচ্চিটার বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পিচ্চিটা আমাকে ছাড়ছেই না, আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে। তার মানে পিচ্চিটা এখন জেগেই আছে। আমি বললাম, এই পিচ্চি আমাকে ছাড় বলছি। পিচ্চিটা আমাকে ছাড়ছেই না। আমি এবার জোর করে পিচ্চিটার থেকে ছুটে আসলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি পিচ্চিটা নাই, হয়তো উঠে নিচে চলে গেছে। আমি রেডি হয়ে নিচে খাবার টেবিলে চলে আসলাম। সবাই একসাথে নাস্তা করছি। আব্বু বললেন, নিয়ান, তুই কোথাও বের হবি নাকি? জি আব্বু, বন্ধুদের সাথে একটু দেখা করতে যাব। বৌমাকে সাথে করে নিয়ে যা, একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিস। আব্বু, তার চেয়ে বরং ওকে ওর বাড়িতে পাঠিয়ে দাও, দিয়া ওর বাড়ি থেকে পড়াশোনা করুক। পিচিটার হাসি মুখ মলিন হয়ে গেল। আব্বু বললেন, দিয়া এখন আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ি থেকেই পড়াশোনা করবে। তোকে আমি যেটা বলছি তুই সেটা কর। আচ্ছা আব্বু। পিচিটার মুখে হাসি ফুটে উঠলো। আমি বাইক নিয়ে পিচিটার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো আসছে না কেন? সেই কখন রেডি হতে গিয়েছিল। কিছুক্ষণ পর পিচিটা বেরিয়ে আসলো। আমি পিচিটাকে দেখে হা করে তাকিয়ে রইলাম।
পিচিটাকে সাদা একটা পরি লাগছে। পিচিটা একটা সাদা জামা পরে বের হয়ে আসলো, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল, মুখে কোনো মেকআপ নাই। মেকআপ ছাড়াই পিচিটাকে এক কথায় অসাধারণ লাগছে। এভাবে তাকিয়েছো কেন? আমার লজ্জা লাগছে। পিচিটার কথায় আমি ওর থেকে চোখ সরিয়ে নিলাম। যেভাবে সেজে আছিস বোঝা যাচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছিস। বারে, নিজের বরের সাথে আজ প্রথম কোথাও একসাথে বের হচ্ছি, একটু সাজবো না? এটাকে একটু সাজা বলে? আচ্ছা তাড়াতাড়ি পেছনে ওঠ। ওয়াও, আমরা বাইকে যাব? হুম। পিচিটা হুট করে এসে আমার গালে একটা চুমু খেলো। এই পিচ্চি শয়তান্নি, আমাকে চুমু দিলি কেন? জানো, আমার অনেক দিনের স্বপ্ন আমার বর আমাকে বাইকের পেছনে নিয়ে ঘুরবে। সেই স্বপ্নটা আজ পূরণ হতে যাচ্ছে। তুই স্বপ্ন দেখ, আমি যাচ্ছি বলেই বাইকটা স্টার্ট দিলাম। এই না না, আমি উঠছি। পিচ্চিটা পেছনে উঠে বসতেই আমি বাইকটা ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আমি বাইকটা একটা জায়গায় থামালাম। পিচিটা বলল, আমরা কি কলেজে এসে পড়েছি? না। তাহলে এখানে বাইক থামালে কেন? দরকার আছে। পিচিটার কিছু বলল না, চুপ করে বসে রইল। আমি ভাবতে লাগলাম সামনে তো বন্ধুরা আড্ডা দিচ্ছে, আমার সাথে যদি পিচিটাকে দেখে তাহলে তো আমি শেষ। আমি ভাবতে লাগলাম কি করা যায়। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। আমি পিচিটাকে বললাম, এই পিচ্চি আমাকে শক্ত করে ধরো। পিচিটা খুশি হয়ে আমাকে শক্ত করে ধরলো। আমি বাইকটা স্টার্ট দিলাম। আস্তে আস্তে বাইকের স্পিড অনেকটা বাড়িয়ে দিলাম। পিচিটা ভয় পেয়ে আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরছে আর আমাকে কি যেন বলছে। বাতাসের শ শ আওয়াজে পিচিটার কথা আমি ভালো করে শুনতেও পারছি না। আমাদের আড্ডার জায়গা ফেলে আসতেই আমি বাইকের স্পিড কমিয়ে দিলাম। তারপর একটা কলেজের সামনে এসে বাইক থামালাম। পিচিটা বাইক থেকে নেমে কান্না করে দিল। এ পিচি, কি হলো? কি কান্না করছিস কেন? তুমি এত স্পিডে বাইক চালিয়ে আসলে কেন? আমি কত ভয় পেয়ে গেছিলাম। সত্যি তুই একটা পিচ্ছি। কান্না থামা বলছি, সবাই দেখছে। এভাবে রাস্তায় কান্না করছিস, মানুষ কি ভাববে? পিচ্চিটা কেঁদেই চলছে। এই পিচ্ছি, কান্না থামা বলছি, না হলে কিন্তু। এবার আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আমি বাড়িতে গিয়ে শ্বশুর আব্বাকে সব বলবো। তুমি আমাকে মারছো আর অনেক স্পিডে বাইক চালিয়েছো। এই মেয়ে, আমি তোকে কখন মারলাম? এটা তো ডাহা মিথ্যা কথা। আচ্ছা বোন, সরি। আর জীবনেও স্পিডে বাইক চালাবো না। এবার তো কান্না থামা। দেখ লোকজন কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। তুমি আবার আমাকে বোন বলছো? এবার কয়েকটা লোক আমাদের দিকে এগিয়ে আসলো। লোকগুলো আমাদের অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। কি ভাই, মেয়েটাকে এভাবে কাঁদাচ্ছেন কেন? মেয়ে দেখলেই পিছনে লাগতে ইচ্ছা করে। বলে লোকটা নিজের হাতে শার্ট উপরে তুলতে তুলতে আমার দিকে এগিয়ে আসছে। আরে ভাই, থামেন। উনি আমার বউ, আমার উপর রাগ করে কান্না করছে। আমার মুখে বউ ডাক শুনে দিয়া কান্না থামালো। আপু, উনি কি আপনার স্বামী? জি, উনি আমার স্বামী। লোকগুলো আমাকে সরি বলে চলে গেল। পিচিটাকে দেখলাম মাথা নিচু করে হাসছে। এ পিচি, হাসছিস কেন? তুমি আমাকে বউ বলছো তাই খুশি লাগছে। আমার বইয়েই গেছে তোকে বউ বলতে। আমি তো ওই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্য তাকে বউ বললাম। যেভাবেই হোক, বউ বলছো তো। পিচিটাকে কলেজে ভর্তি করিয়ে আবার বাড়িতে ফিরছি। এবার বাইকটা আস্তে আস্তে চালাচ্ছি। কিছু দূর আগাতেই দেখলাম কয়েকজন লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে, এরা তো আমার বন্ধুরা। এখন আমি কি করি? সবাই আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কিরে তোরা এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? এদিকে যাওয়ার সময় তোকে আমরা পিছন থেকে কত ডেকেছি, তুই শুনলি না কারো? ও, তোরা ডেকেছিলি, আমি হয়তো শুনতে পারি নাই। কিরে মামা, পিছনে সুন্দর মাইয়াটা কে? আমি এতক্ষণ এটারই ভয় পাচ্ছিলাম। হ্যাঁ রে, মেয়েটা কে? আমি কিছু বলছি না দেখে পিচিটাই বলল। আমি ওর বউ। পিচিটাকে বলতে না দিয়ে আমি বললাম, ও আমার চাচাতো বোন। পিচিটা আবার কান্না শুরু করে দিল। তুমি আমাকে আবার বোন বলছো? আমি বাড়িতে গিয়ে শ্বশুর আব্বাকে সব বলবো। নিজের বউকে বোন বলা হচ্ছে? আমার বন্ধুরা সবাই একসাথে বলে উঠল। বউ? সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওরা আমাকে প্রশ্ন করতে যাবে তখনই আমি বললাম, বাড়ি থেকে ফিরে এসে সব বলছি। এই বলে বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে আসলাম। এ পিচ্ছি, নাম, বাড়ি চলে এসেছি। পিচিটা বাইক থেকে নামতে আমি বাইক আবার স্টার্ট দিলাম। পিচিটা বলল, বাসায় কখন ফিরবে? সেটা তোকে বলে যেতে হবে নাকি? বলেই বাইক চালিয়ে চলে আসলাম বন্ধুদের কাছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে বিকাল 3টা বেজে গেল খেয়ালই করি নাই। বাসাতে ঢুকতেই দেখি আব্বু ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন।
আমাকে দেখে আব্বু সোফা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালেন, তারপর বললেন, তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই? আব্বু। চুপ কর। ঘরে যে তোর একটা বউ আছে সেদিকে কি খেয়াল আছে? মেয়েটা সেই কখন থেকে না খেয়ে তোর জন্য বসে আছে, আর তুই সারাদিন বকাটের মতো ঘুরে বেড়াচ্ছিস আর নিজের ফোনটাও অফ করে রাখছিস। আমি মাথা নিচু করে বললাম, ফোনে চার্জ ছিল না, তাই আপনা আপনি অফ হয়ে গেছে। আম্মু এসে বললেন, যা রুম থেকে বৌমাকে নিয়ে আয়, মেয়েটা সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আমি রুমে ঢোকার আওয়াজ পেয়ে পিচ্চিটা বেলকনি থেকে দৌড়ে আমার কাছে এসে বলল। তুমি চলে এসে পিচ্চিটা গালে হাত দিয়ে আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, এই পিচ্চি, তোকে কে বলেছে আমার জন্য না খেয়ে বসে থাকতে? পিচ্চিটা চোখের পানি গড়িয়ে পড়লো। আমি আবার বললাম, আজ শুধু তোর জন্য আব্বু জীবনেই প্রথম আমাকে বকাটে বলল। আমার উপর বইয়ের অধিকার দেখানো হচ্ছে। তোকে আমি বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানবো না, অসহ্য একটা। পিচ্চিটাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফিরে এসে দেখি পিচ্চিটা সেই আগের জায়গাটাতে দাঁড়িয়ে আছে। আমি পিচ্চিটার থেকে 2-3 পা সামনে এসে মাথাটা একটু পেছনে ঘুরিয়ে বললাম, এই পিচ্চি, নিচে আসবি নাকি আমাকে আরো বকা খাওয়ানোর ইচ্ছা আছে? জি আসছি। পিচ্চিটাকে নিয়ে খাবার খাচ্ছি, আম্মু পাশে দাঁড়িয়ে আছেন। পিচ্চিকে দেখলাম খাবার না খেয়ে কি যেন একটা ভাবছে, আর খাবারগুলো হাত দিয়ে শুধু নাড়ছে। আম্মু পিচ্চিটাকে বললেন, কি রে মা, তুই খাবার না খেয়ে কি ভাবছিস? কিছু না আম্মু। তাহলে খাচ্ছিস না কেন? পিচ্চিটা নিজের গাল থেকে চুলগুলো সরিয়ে কিছুটা ভাত মুখে নিল। আম্মু চিৎকার দিয়ে উঠলেন, সে কি রে দিয়া মা, তোর গালে এটা কিসের দাগ? আম্মুর কথায় আমি পিচিটার গালের দিকে তাকালাম। পিচিটার গাল অনেকটা লাল হয়ে আঙুলের ছাপ দেখা যাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা আমারই আঙুলের ছাপ। তখন রাগে থাপ্পড়টা অনেক জোরেই মেরেছিলাম। কি রে মা, কিছু বলছিস না যে? আমাকে বল, কি হয়েছে? এটা হয়তো অ্যালার্জির কারণে হয়েছে আম্মু। গালটা অনেকক্ষণ ধরে চুলকাচ্ছিল। ওষুধ লাগিয়েছিস? না আম্মু, পরে লাগিয়ে নিব। মেয়েটাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। আমাকে বাঁচানোর জন্য মেয়েটা মিথ্যা বললো, আর আমি কি না নিজের উপর রাগ হচ্ছে। মেয়েটা আমার আগেই খাবার খেয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর আমি রুমে গিয়ে দেখি মেয়েটা রুমে নাই, হয়তো বেলকনিতে আছে। ভাবলাম মেয়েটাকে সরি বলে আসি। আমি বেলকনিতে গিয়ে দেখলাম পিচিটা আনমনে বাইরে তাকিয়ে আছে। আমাকে বলতে না দিয়ে পিচিটা বলল, আপনি আমাদের ডিভোর্স চান তাই তো? আমি জানি আপনি আমাদের ডিভোর্স চান, কিন্তু আপনার আব্বুর ভয় বলতে পারছেন না। আর এই বিয়েটাও আপনার আব্বুর ভয়ে করেছেন। কিন্তু আপনি চিন্তা করবেন না, ডিভোর্স হওয়ার পর আপনার আব্বুকে বলবো আমি নিজেই আপনাকে ছেড়ে চলে গেছি। বলবো আপনার কোনো দোষ নেই, আপনি ডিভোর্স পেপার রেডি করেন। পিচিটা চোখের পানি মুছে রুমে চলে গেল। আমি কিছুই বলতে পারলাম না। পরের দিন বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে পিচিটাকে নিয়ে উকিলের কাছে আসলাম। উকিলের কাছে আসার পর উকিল বলল, বিয়ের 6 মাস আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। তার মানে আমাদেরকে আরও 6 মাস একসাথে থাকতে হবে। তারপর ডিভোর্সের অ্যাপ্লাই করে কোর্ট থেকে বেরিয়ে আসলাম। আজ আমি বাইকটা সাথে আনি নাই, তাই রিক্সা দিয়ে বাড়ি ফিরছিলাম। অনেকক্ষণ ধরে রিক্সাতে বসে আছি, কারো মুখে কোনো কথা নাই, দুজনেই চুপ করে আছি। দুজনের নীরবতা ভেঙে পিচিটাই বলল, আমার একটা কথা রাখবেন? বলো। আমরা যে কটা দিন একসাথে থাকবো সেই কটা দিন কি আমরা স্বামী স্ত্রীর মতো থাকতে পারি না? মানে তুই কি বলতে চাইছিস? আরে আমি তোমার কাছে স্ত্রীর অধিকার চাই নাই, আমি বলছি আমরা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করতে পারি কি না। প্লিজ আমার এই শেষ ইচ্ছাটা রাখো। আচ্ছা ঠিক আছে। সত্যি? পিচিটা আমার হাত হালকা জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ। রিক্সা এসে আমাদের বাড়িতে দাঁড়ালো। ঘরে ঢুকে অবাক হয়ে গেলাম। চাচা, চাচি, শিহাব আরও অনেকেই আমাদের ড্রয়িং রুমে বসে আছে। পিচিটা ওর আম্মু আব্বুকে দেখে দৌড়ে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। তারপর ওর আম্মুকে ছেড়ে ওর আব্বুকে জড়িয়ে ধরার সাথে সাথে কান্না করে দিল। চাচা বললেন, আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? বাবা তুমি কেমন আছো? পিচিটা হয়তো ওর বাবাকে একটু বেশি ভালোবাসে, তাই এরকমভাবে কান্না করছে। দেখো পাগলি মেয়ের কাণ্ড। আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? মুখে হাসি দিলেও চোখ দিয়ে পানি ঠিকই পড়ছে। ভালো বলেই আবার টুকরে টুকরে কান্না করতে লাগলো। চারিপাশে দেখলাম পিচিটার কান্না দেখে সবার চোখে পানি চলে এসেছে। আমার ওদের দেখে কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমি জানি আর কয়েক মাস পর পিচিটা ওর আম্মু আব্বুর কাছে চলে যাবে, তাই আমার তেমন কষ্ট হচ্ছে না। চাচা পিচিটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সান্ত্বনা দিচ্ছেন। এবার পিচিটাকে নিজের থেকে ছাড়িয়ে কপালে একটা চুমু খেলেন। পিচিটা এবার কিছুটা শান্ত হলো। আম্মু আমাকে ইশারায় বললেন চাচা চাচিকে সালাম করতে। আমি এগিয়ে গিয়ে চাচা চাচিকে সালাম করলাম। এবার আব্বু পিচিটাকে বললেন, যাও মা,
ব্যাগপত্র গুছিয়ে নাও। আজ তোমরা তোমাদের বাড়ি যাচ্ছ। তোমার আব্বু আম্মু তোমাদের নিতেই এসেছেন। পিচিটা একবার আমার দিকে তাকিয়ে উপরের রুমে যেতে লাগলো। আব্বু আমাকে বললেন, কি রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগপত্র গুছিয়ে নে, তোদের গ্রামে গিয়ে 4 থেকে 5 দিন থাকতে হবে। আমি অবাক হয়ে বললাম, আব্বু আমাকেও যেতে হবে নাকি? হ্যাঁ বাবা, বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে কয়েকদিন থাকতে হয়, এটাই নিয়ম। আর তাছাড়া তুমি সেখানে যাচ্ছ, সেটা তো শুধু তোমার শ্বশুর বাড়ি না, তোমার নিজেরও বাড়ি। চাচা বলছিলাম কি আমি না গেলে কি হয় না? না, হয় না। যা, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। অতপর বাধ্য হয়ে আমাদের গ্রামের বাড়ি মানে শ্বশুর বাড়ি আসতে হলো। গাড়ির গেটের ভিতর ঢুকতেই অবাক হয়ে গেলাম। বাড়িটা এখনো সেই বিয়ে বাড়ির মতো সাজানো। ভিতরে ঢুকতেই কয়েকটা মেয়ে দিয়া চিৎকার দিয়ে পিচিটাকে জড়িয়ে ধরলো। তারপর একটা মেয়ে আমার দিকে তাকিয়ে বলল, উনি কি তোর বর? পিচিটা লজ্জায় মাথা নিচু করে হ্যাঁ বলল। অন্য আরেকটা মেয়ে বলল, ও মাই গড দিয়া, তোর বরটা কত হ্যান্ডসাম রে! আমি তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। এই ফারিয়া, তুই কিন্তু ভুলে যাস না, ও কিন্তু আমার বর। রাগ করিস কেন? আমি তো দুলাভাইয়ের সাথে মজা করলাম। আমি বুঝতে পারলাম মেয়েগুলো পিচিটার মতোই এক একটা শয়তানের হাড্ডি। আমি বললাম, আপনাদের কাউকে তো চিনলাম না। পিচিটা বলল, ওরা আমার বান্ধবী। ও কিরে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস? দিয়া মা, জামাই বাবাজিকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। পিচিটার সাথে রুমে আসলাম। রুমে এসে শরীর এড়িয়ে দিলাম বিছানাতে। অনেকক্ষণ জার্নির কারণে একটু ক্লান্ত লাগছে। পিচিটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আগে ফ্রেশ হবে নাকি আমি আগে ফ্রেশ হয়ে নিব? তুই যা, আমি তোর পরে ফ্রেশ হয়ে নিব। পিচিটাকে দেখলাম রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাদের মধ্যে কি কথা হয়েছিল? কি? তুমি আমাকে কথা দিয়েছিলে না আমরা যে কটা দিন একসাথে থাকবো সে কটা দিন স্বামী স্ত্রীদের মতো থাকবো। তাহলে তুমি আমাকে এখনো তুই তুই করে ডাকছো কেন? তুমি আমাকে পিচ্চি ডাকতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই তুই তুই করে ডাকবে না। আমার কেন জানি তোমার মুখে তুই ডাকটা সহ্য হয় না। ওকে, চেষ্টা করব। চেষ্টা করবা মানে? আচ্ছা রে বাবা, তুমি করে ডাকবো, খুশি? অনেক খুশি। পিচি শয়তান নিয়ে একটা। পিচিটা একটা হাসি দিয়ে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর পিচিটা গোসল করে বেরিয়ে আসলো। আমি হা হয়ে পিচিটার দিকে তাকিয়ে রইলাম। পিচিটা লজ্জা পেয়ে আমাকে বলল, কি দেখছো? আমি এবার হাসিতে ফেটে পড়লাম। কেন হাসছি বুঝতে পারছে না তো? দাঁড়ান, আগে একটু হেসে নিই, তারপর বলছি। পিচিটা একটা শাড়ি পরে বের হয়ে আসছে। পরে আসছে বললে ভুল হবে, বলতে হবে পেঁচিয়ে আসছে। কোথায় শাড়ির মাথা, কোথায় শাড়ির আঁচল, কোনো ঠিক ঠিকানা নাই। এমনভাবে পরে আসছে মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। পিচিটা যেখানে শাড়ির কুচি দেওয়া হয় সেখানটায় হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। পিচিটার পেট দেখা যাচ্ছে, তাই লজ্জায় লাল হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা কি পড়ছো বলেই হাসতে হাসতে আবার বিছানায় গড়াগড়ি খেতে লাগলাম। তুমি খুব খারাপ। দেখছো আমি শাড়ি পরতে পারছি না, আর তুমি দাঁত খিলিয়ে হাসছো। হা হা হা, সরি, আমাকে দে, আমি ঠিক করে দিচ্ছি। সত্যি তুমি আমাকে পরিয়ে দিবে? লজ্জায় লাল হয়ে বলল কথাটা। আমার কি যে লজ্জা লাগছে, আবার খুশিও লাগছে। না, আমি শুধু ঠিক করে দিব, এদিকে আয়। আবার তুই করে ডাকছো? আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। পিচিটা একটা হাসি দিয়ে আমার কাছে এগিয়ে আসলো। আমি প্রথমে পিচিটার আঁচল ঠিক করলাম। পিচিটার শরীরে আমার হাত লাগতেই পিচিটা কেঁপে উঠলো। তারপর পেটের নাভিসহ কিছুটা অংশ বেরিয়ে এসেছিল। সে জায়গা শাড়ি দিয়ে ঢাকতে গিয়ে আমার হাত লেগে গেল ওর পেটে। পিচিটা ছিটকে আমার থেকে সরে পিছিয়ে গেল। আমি বললাম, কি হলো, এভাবে পিছিয়ে গেলে কেন? কিছু না বলে পিচিটা আবার আমার দিকে এগিয়ে আসলো। আমি এবার পিচিটা যে জায়গায় হাত দিয়ে ধরে রেখেছিল সেটা ওর হাত থেকে নিলাম। আমি ওর হাত থেকে নিয়ে শাড়ির কুচিটা দিতে লাগলাম। কুচি দিয়ে যেই ওর নাভির নিচে গুজতে যাব তখনই পিচিটা আমার হাত ধরে ফেললো। এটা আমাকে দাও, আমি পারবো। আমি আর কিছু না বলে ওর হাতে কুচিটা ধরিয়ে দিলাম। পিচিটা কুচি হাতে নিয়ে বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর পিচিটা বাথরুম থেকে শাড়িটা ঠিক করে বেরিয়ে আসলো। পিচিটার চোখ দুটো লাল হয়ে অনেক ফুলে আছে। সরি, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তুমি কি কান্না করছিলে নাকি? কি বলো কি? আমি কান্না করতে যাব কেন? ও আচ্ছা, এতক্ষণ পিচিটাকে আমি ভালো করে খেয়াল করি নাই। এখন চোখ পড়তে আমি হা করে তাকিয়ে রইলাম। পিচিটাকে শাড়িতে এত সুন্দর মানিয়েছে যে আমি লিখে বোঝাতে পারবো না। কালো শাড়ির কালো চুলগুলো ছেড়ে আসছে পিচিটা, একদম মায়াবতী লাগছে পিচিটাকে। পিচিটা আমার তাকানো দেখে লজ্জা পেল। কি দেখছো? তোমাকে খুব সুন্দর লাগছে। এই কথা বলতে গিয়েও কিছু একটা ভেবে আটকে গেলাম। নিজেই নিজেকে বলতে লাগলাম, আমি এসব কি ভাবছি?
ও তো একটা পিচ্চি মেয়ে, ও তো আমার চাচাতো বোন। আমি তো কোনোদিনও ওকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। তাহলে কেন আমি ওর দিকে এরকমভাবে তাকিয়ে আছি? পিচ্চিটা আবার বলল, কি হলো, কি ভাবছো? কিছু না। বলেই আমি বাথরুমে ঢুকে গেলাম। শাওয়ার ছেড়ে অনেকক্ষণ গোসল করলাম। গোসল শেষে মনে হলো, শিট, আমি তো টাওয়েল সাথে আনি নাই। পরনে যে কাপড়গুলো নিয়ে বাথরুমে ঢুকেছিলাম সেগুলো ভিজিয়ে ফেলেছি। এখন আমি বাথরুম থেকে বের হই কিভাবে? বাথরুমের দরজা কিছুটা ফাঁক করে দেখলাম পিচিটা কোথায় আছে। পিচিটাকে দেখলাম আয়নাতে চুল আঁচড়াচ্ছে। আমি শুধু মুখটা বের করে বললাম, এই মেয়ে। হঠাৎ আমার আওয়াজে পিচিটা চমকে উঠল। কে? পিচিটা ভয়ে ভয়ে রুমের চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। এই পিচি, আমি বাথরুমের দরজাতে দেখো। পিচিটা আমাকে দেখে নিজের বুকে থুতু দিল। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি সত্যিই পিচ্ছি? একটুতেই ভয় পেয়ে যাও? তুমি এইভাবে দরজাতে মুখ বের করে দাঁড়িয়ে আছো কেন? আমি এবার অসহায় হয়ে বললাম, আমার টাওয়েলটা দাও প্লিজ। পিচিটা একটা হাসি দিয়ে ব্যাগ থেকে টাওয়েল বের করে আমার হাতে এনে দিল। থ্যাংক ইউ বলে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর আরও 3 দিন এই বাড়িতে থেকে আমাদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরের দিন থেকেই পিচিটা কলেজে যেতে শুরু করলো। পিচিটাকে প্রতিদিন সকালে ওর কলেজে দিয়ে আমি আমার ভার্সিটিতে চলে যাই, আবার আসার সময় সাথে করে বাড়িতে নিয়ে আসি। এখন পিচিটার সাথে স্বাভাবিকভাবে কথাবার্তা বলি। আজকে সকালে একটু বেশি ঘুম পাচ্ছে। পিচিটা সে কখন থেকে আমাকে ডাকছে, কিন্তু আমি ঘুমে চোখই খুলতে পারছি না। পিচিটা অনেকক্ষণ ধরে আমাকে ডাকতে ডাকতে হাঁপিয়ে গেল। এবার পিচিটা রেগে বলল, তুমি উঠবে নাকি আমি আব্বুকে ডেকে নিয়ে আসবো? বলেই পিচিটা রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি আব্বুর কথা শুনে ঘুম ঘুম চোখে পিচিটাকে ডাক দিলাম, এই পিচি শয়তানি, দাঁড়াও, আমি উঠছি, আব্বুকে ডাকতে হবে না। অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে এসে দেখি পিচিটা আগে থেকেই রেডি হয়ে বসে আছে। আমি হালকা কিছু নাস্তা করে পিচিটাকে নিয়ে বাড়ি থেকে বের হলাম। আমি বাইকে বসে পিচিটাকে বললাম বাইকে উঠে বসতে, কিন্তু পিচিটা উঠছে না, আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? দেরি হয়ে যাচ্ছে তো। তুমি এত সুন্দর কেন? বলে আমার চুলগুলো এলোমেলো করে দিল। চোখ থেকে সানগ্লাসটা নিয়ে নিজের ব্যাগের ভিতর ঢুকিয়ে নিল। এ পিচি, আজকে তোমার কি হয়েছে? এসব কি করছো? দাও, আমার গ্লাসটা দাও। না, দিব না। তোমাকে এত স্মার্ট হয়ে থাকতে হবে না। কলেজের কয়েকটা নির্লজ্জ মেয়ে তোমার দিকে কিরকম হা করে তাকিয়ে থাকে, সেটা আমার সহ্য হয় না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি ওঠো, দেরি হয়ে যাচ্ছে। বাইকে উঠতে উঠতে বলল, কি ঠিক আছে? কিছু না, এত কথা বলো কেন? বাইক স্টার্ট দিয়ে এক টানে পিচিটার কলেজে চলে আসলাম। পিচিটা বাইক থেকে নামার পর আমি বললাম, এই পিচি শোনো। কি? কলেজ শেষ হওয়ার পর একটু সামনে এগিয়ে গেলে আমাকে পাবে। তুমি একটু হেঁটে চলে এসো প্লিজ, আমার কিছু কাজ আছে, আমি আবার ঘুরে এদিকে আসতে পারবো না। আচ্ছা। পিচিটা কলেজের গেটের ভিতর ঢুকে গেল। আমি বাইক স্টার্ট দিয়ে কিছুটা এগিয়ে দেখি সায়ান মুখটা মলিন করে বসে আছে, আর আবির, রিহান, রাকিব সায়ানকে সান্ত্বনা দিচ্ছে। আমি সায়ানের কাছে যেতে যেতে বললাম, কিরে মজনু, তোর লাইলি এখনো আসে নাই? আমি কাছে যেতেই সায়ান আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। প্লিজ বন্ধু, তুই কিছু একটা কর, আমি জেনিয়াকে ছাড়া বাঁচবো না। জেনিয়া হলো সায়ানের গার্লফ্রেন্ড। 3 বছর ধরে ওদের রিলেশন, দুজন দুজনকে অনেক ভালোবাসে। কিছুদিন পর জেনিয়ার বিয়ে, কিন্তু জেনিয়া না পারছে ফ্যামিলি ছেড়ে সায়ানের কাছে চলে আসতে, না পারছে সায়ানকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে। আজ জেনিয়া সায়ানের সাথে লাস্ট দেখা করতে আসছে। লাস্ট দেখা করবে সেই কথা শুনেই রাতে সায়ান আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর জেনিয়া আসলো। আমাদের সবাইকে দেখে কিছুটা অবাক হলো। আমি বললাম, জেনিয়া এদিকে আসো। আমি জেনিয়াকে ওদের থেকে কিছু দূরে নিয়ে গেলাম। আমি বললাম, জেনিয়া সত্যি করে বলো তো, তুমি কি সায়ানকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারবে? ওকে ছাড়া থাকতে পারবো না বলেই তো মরার রাস্তা বেছে নিয়েছি। তুমি কি মনে করেছো তুমি মরে গেলে সায়ান বেঁচে থাকতে পারবে? এবার মেয়েটা কান্না করতে লাগলো। তো আমি কি করব বলেন ভাইয়া? পালিয়ে যাও। কিন্তু আমার ফ্যামিলি? দেখো জেনিয়া, তোমরা পালিয়ে গিয়ে বিয়ে করার পর যখন তোমার কোলে ছোট্ট আরেকটা জীবন আসবে, তখন তোমার ফ্যামিলি ওই বাচ্চাটার দিকে তাকিয়ে সব মান অভিমান ভুলতে বাধ্য হবে। কিন্তু জেনিয়াকে পুরো কথাটা বলতে না দিয়ে পিচিটা এসে বলল, এই যে আমি চলে এসেছি। তারপর জেনিয়ার দিকে তাকিয়ে বলল, ওই মেয়েটা কে? বলছি, তুমি ওদের কাছে গিয়ে বসো, আমি ওর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলে আসছি। মেয়েটার সাথে তোমার কিসের ইম্পর্টেন্ট কথা? নির্লজ্জ মেয়েগুলো শুধু সারাদিন তোমার পিছে পিছে লেগে থাকে। কথাগুলো বলতে বলতেই আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমার রাগ উঠে গেল চরমে। এক ঝটকায় পিচিটার হাত থেকে আমার হাত ছাড়িয়ে গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম। পিচিটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
এ পিচ্ছি, তুই জানিস এই মেয়েটাকে? জানি তো, মেয়েটা তোমার গার্লফ্রেন্ড। এবার অন্য গালে ঠাস করে আরেকটা চড় মারলাম। পিচিটা দুই গালে দুই হাত দিয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। কান্না থামা বলছি, না হলে আরেকটা দিব। তুমি খুব পচা। আমি আব্বুকে গিয়ে সব বলবো, আর এও বলবো যে তোমার গার্লফ্রেন্ড আছে। এবার পিচিটার কথা শুনে আমার নিজেরই কান্না চলে আসছে। বোন রে, তুই কিছু না বোঝার আগে কেন বাচ্চাদের মতো পাগলামি করিস? বাচ্চাদের মতো কি, তুই তো বাচ্চাই। ও আমার গার্লফ্রেন্ড না, শায়নের গার্লফ্রেন্ড। আমি এখানে দুইটা জীবন বাঁচানোর চেষ্টা করছি আর তুই ঢং করছিস। এবার পিচিটা সবকিছু বুঝতে পেরে কান্না থামিয়ে চোখের পানি মুছে একটা হাসি দিয়ে আমাকে বলল, সরি। এবার পিচিটার কাণ্ড দেখে আমারই হাসি চলে এলো। একটু আগে কি কান্নাটাই না করলো, আর এখন হাসছে। হা হা হা, পিচি একটা। এতক্ষণ জেনিয়া আমাদের দিকে তাকিয়েছিল। জেনিয়া আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম, তো কি সিদ্ধান্ত নিলে জেনিয়া? আমি পালিয়ে যেতে প্রস্তুত ভাইয়া। পরের দিনই সায়ান আর জেনিয়া চট্টগ্রাম পালিয়ে যায়। আর মাত্র 7 দিন বাকি আমার আর পিচিটার ডিভোর্স পেপার আসতে। পিচিটা আমার সাথে এমন ব্যবহার করে বোঝাই যায় না যে আর মাত্র কয়েকদিন পর ওর সাথে আমার ডিভোর্স হবে। আজ আমার ফ্রেন্ড রিহানের বার্থডে। রাতে পিচিটাকে বললাম, এই পিচ্ছি, আমার জন্য অপেক্ষা করো না, রাতে বাসায় ফিরতে আমার দেরি হবে। কেন দেরি হবে কেন? আজ আমার ফ্রেন্ড রিহানের বার্থডে। ও আচ্ছা। মুখে বলছে আচ্ছা, কিন্তু আমি জানি পিচিটা ঠিকই আমার জন্য না খেয়ে বসে থাকবে। রিহান বার্থডে পার্টিটা শুধু আমরা 3 জনকে নিয়েই দিচ্ছে, আমি, রাকিব আর আবির। কেক কাটা শেষে রিহানকে নিয়ে কয়েকটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিলাম। তারপর কিছু খাবার খেয়ে আমি ওদের থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম। তখনই আমাকে রিহান আটকালো আর বলল, কিরে কোথায় যাচ্ছিস? আসল পার্টিটাই তো হলো না। বলে একটা ব্যাগ থেকে 3টা বোতল বের করলো। কি রে, এসব কিসের বোতল? এইগুলা মদের বোতল। ছি সরা, এখান থেকে আমি এগুলো খাই নাকি? তোরা জানিস না আমি এগুলো খাই না। জানি, তবুও আজ খেতে হবে। আমাকে জোরাজোরি করতে লাগলো। শেষ পর্যন্ত ওদের জোরাজোরিতে বাধ্য হয়ে নাক টিপে হাফ গ্লাস খেলাম। হাফ গ্লাস খাওয়ার পরে আমার নেশা ধরে গেল। আমার আরও খেতে ইচ্ছা করতেছে। আমার পাশে এক বোতল রাখা ছিল। বোতলটার মুখ খুলে টক টক করে বোতলের অর্ধেক শেষ করতেই আবির আমার হাত থেকে বোতলটা কেড়ে নিল। এই নিয়ান, কি করছিস? আবিরও আমার মতো এসব খায় না। রাকিব আর রিহান অনেক জোরাজোরির পরেও আবির এসব খায় নাই। চল বাড়ি যাবি, চল। আবির আমাকে বাইকে করে বাড়িতে নিয়ে আসলো। আমাকে ঘরের সামনে পৌঁছে দিয়ে আবির চলে গেল। আমার কাছে ঘরের দ্বিতীয় চাবি ছিল, সেটা দিয়েই আমি ঢুকলাম। মাথা ঘুরছে, হাঁটতে পারছি না। কষ্ট করে রুমে আসলাম। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। পিচিটা বিছানাতে বসা ছিল। আমাকে দেখে উঠে এসে বলল, এতক্ষণে আসলে? আমি কিছু বললাম না। পিচিটার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে রইলাম। আজ পিচিটাকে দেখে আমার ভিতরে কি রকম জানি একটা উত্তেজনা ফিল করছি। আমি পিচিটাকে বললাম, এই তুই আমার বউ না? আয় আমার কাছে আয়। এ কি, তোমার মুখ থেকে কিসের ওকে বলতে না দিয়ে ও ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর পিচিটার ঠোঁট ছেড়ে দিয়ে পিচিটাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিলাম। সকালে ঘুম থেকে উঠে বিছানাতে বসলাম। মাথাটা ঝিমঝিম করছে। হঠাৎ আমার খেয়াল হলো আমার শরীরে কোনো কাপড় নেই। কাপড় নাই বলতে একটা সুতাও নেই, শুধু পাতলা একটা চাদর দিয়ে সারা শরীর ঢাকা। কাল রাতের কথা মনে পড়তেই আমি চমকে উঠলাম। শিট, এটা আমি কি করলাম? বলেই বিছানাতে একটা ঘুষি দিলাম। আমার প্রায় কান্না চলে আসছে। পাশে তাকিয়ে দেখলাম পিচিটা আছে নাকি। না, পিচিটা নাই। পিচিটাকে দেখলাম গোসল করে চুল মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসছে। লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। মাথা নিচু করে আমাকে বলল, বাথরুমে গরম পানি রাখা আছে, গোসল করে নাও। বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমি রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। ফিরে এসে পিচিটাকে খুঁজতে লাগলাম। রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মুর সাথে রান্না করছে। আমি বললাম, এই দিয়া রুমে আসো। পিচিটা রুমে এসে বলল, কিছু বলবে? এটা খেয়ে নাও। কিসের ওষুধ এটা? এটা পিল। পিল শব্দটা শুনে পিচিটা আমার থেকে কয়েক পা পিছিয়ে গেল। মুখটা মলিন করে আমার দিকে হা করে তাকিয়ে রইল। আমি বললাম, সরি, প্লিজ আমাকে মাফ করে দিও। রাতে যে কি হয়েছিল আমার, সত্যি বলছি, তখন আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। পিচিটা কোনো কথা বলছে না, শুধু চোখ দিয়ে অনর্গল পানি ঝরে যাচ্ছে। আমি বললাম, প্লিজ তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। প্লিজ পিলটা খেয়ে নিও। বলে আমি রুম থেকে বেরিয়ে গেলাম। দিয়ার কথায় আসে। দিয়া সেখানে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর দৌড়ে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে হাউ মাউ করে কান্না করতে লাগলো। এখন দিয়া যত জোরে কান্না করুক না কেন, সে কান্নার আওয়াজ বাইরে যাবে না, তাই ইচ্ছে মতো চিৎকার করে কান্না করতে লাগলো। দিয়া ভেবেছিল কাল রাতের ঘটনার পর
নিয়ান আর তাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এখন নিয়ান তাকে মেনে নেবে, কিন্তু একটু আগে যখন নিয়ান তার হাতে পিলটা ধরিয়ে দিল তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটুকু একটা পিলকে দিয়ার কাছে মনে হয়েছিল যেন এটা পৃথিবীর সবচেয়ে ভারী একটা জিনিস। সেই ভারী জিনিসটা নিয়ান দিয়ার হাতে ধরিয়ে দিল। আমি রুম থেকে বের হয়ে এসে ড্রয়িং রুমে সোফাতে বসলাম, মনে মনে ভাবতে লাগলাম আমি কি মেয়েটার সাথে একটু বেশি অপরাধ করে ফেলেছি? আমি যদি মেয়েটাকে স্ত্রী হিসেবে নাই মানতে পারি তাহলে কেন আমি মেয়েটার সতীত্ব নষ্ট করলাম? নিজেকে নিজের কাছে অনেক অপরাধ বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন আমি এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। মেয়েটার জন্য অনেক মায়া হচ্ছে। পিচিটার আর আমার ডিভোর্স পেপার আসতে আর মাত্র 4 দিন বাকি। পিচিটা এখন আমার সাথে আগের মতো কথা বলে না, আগের মতো পাগলামি করে না। কিছু জিজ্ঞেস করলে শুধু সেটার উত্তর দেয়। উত্তর দেওয়ার ধরন এমন, হ্যাঁ, না, ঠিক আছে, এর বেশি পিচিটা আমার সাথে একটা কথা বলে না। এখন কলেজে আমাকে ছেড়ে একা একাই চলে যায়। আমি বলেছিলাম আমার সাথে যেতে, কিন্তু পিচিটা বলে সে নাকি একা যেতে পারবে। আমি পিচিটার সেই পাগলামিগুলো অনেক মিস করি। পিচিটার কিছু হলে একটুতেই কেঁদে ফেলা, আমাকে বারবার আব্বুর ভয় দেখানো, এইগুলো অনেক মিস করি। আজ বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর চলে আসলাম পিচিটার কলেজের সামনে। কিছুক্ষণ পর পিচিটা বেরিয়ে আসলো। আমি পিচিটাকে বললাম, বাইকে ওঠো। পিচিটা কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে একটা রিক্সাতে উঠে গেল। আমি পিচিটার কাণ্ড দেখে বোকা বনে গেলাম। যে মেয়েটা আমার বাইকের পেছনে উঠতে সবসময় পাগল হয়ে থাকতো, সেই মেয়ে আজ আমার সামনে দিয়ে একটা রিক্সাতে উঠলো। আমার কেন জানি বুকের ভেতরটায় অনেক কষ্ট ফিল হচ্ছে। আমার এরকম কষ্ট হচ্ছে কেন? তাহলে কি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? সত্যি কি আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি? নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম। সেখানে দাঁড়িয়ানা থেকে বাড়িতে চলে আসলাম। রুমে ঢুকে দেখলাম মেয়েটা গোসল করে বাথরুম থেকে বের হচ্ছে আর টাওয়েল দিয়ে চুল মুছছে। আজ কেন জানি আমার কাছে মেয়েটাকে অন্যরকম লাগছে। বারবার পিচিটার দিকে চোখ যাচ্ছে। পিচিটার মুখটা আজ এত ফ্যাকাশে লাগছে কেন? অনেকক্ষণ ধরে দেখছি পিচিটা মনমরা হয়ে কি যেন একটা ভাবছে। পিচিটা আয়নার সামনে দাঁড়িয়ে ছিল। আমি বললাম, তোমার কি কিছু হয়েছে? মেয়েটা আমার কথায় পিছনে ঘুরে আমার দিকে কিছুক্ষণ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মুখটা মলিন করে শুধু একটা শব্দ বলল, না। মেয়েটা রুম থেকে বেরিয়ে গেল। আমি বুঝলাম না মেয়েটা আমার দিকে এরকম ভাবে তাকালো কেন। মেয়েটা কি চোখের ভাষা দিয়ে আমাকে কিছু বোঝাতে চাইছিল? রাত 10:30। আমি আগে খাবার শেষ করে রুমে এসে মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। মেয়েটা এতক্ষণ ধরে আসছে না কেন? আমি রুম থেকে বের হয়ে মেয়েটাকে ডাকতে লাগলাম, দিয়া, এই দিয়া। আসছি। দৌড়াতে দৌড়াতে মেয়েটা রুমে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, কিছু বলবে? এতক্ষণ ধরে রুমে আসছিলে না, তার জন্যই ডাকলাম। আর কিছু বলবে না? আমি জানি মেয়েটা আমার মুখ থেকে কি শুনতে চাইছে। আমি মেয়েটার আমার জন্য এরকম অস্থিরতা দেখে মনে মনে হাসতে লাগলাম। তারপর মুখে একটা হাসি এনে বললাম, না, আর কি বলবো। ও, মেয়েটা কিছুক্ষণ নীরব থেকে আবার বলল, আমি কাল সকালে চলে যাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, চলে যাচ্ছ মানে কোথায় চলে যাচ্ছ? আমাদের ডিভোর্স পেপার চলে এসেছে। সকালে একটা লোক এসে পেপারটা দিয়ে গেছিল। মেয়েটা আলমারি থেকে ডিভোর্স পেপার বের করে আমার সামনে আনলো। তারপর পেপারটা আমাকে দেখিয়ে বলল, এই পেপারটায় সাইন করার আগে আমাকে একটাবার বউ বলে ডাকবে। শুধু একটা বার আমাকে বউ বলে ডাকো প্লিজ। আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলাম। ঘরের বাইরে এসে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। বাইক চালাচ্ছি আর মনে মনে ভাবছি, তোমাকে শুধু একবার না, সারা জীবন বউ বলে ডাকবো, আমার পিচ্চি বউ। বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। একটা ফুলের দোকানের সামনে এসে বাইক থামালাম। তারপর অনেকগুলো গোলাপ ফুল কিনে একটা শাড়ির দোকানে এসে লাল একটা শাড়ি কিনলাম। আজ পিচ্চিটাকে নিয়ে সব আবার নতুন করে শুরু করব। শাড়ি আর গোলাপ নিয়ে একরকম দৌড়েই ঘরে ঢুকলাম। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, তখনই সিঁড়িতে একটা হোঁচট খেলাম। হোঁচট খেয়ে আমার পায়ের একটা নখ উল্টে রক্ত বেরোচ্ছে, সেদিকে আমার খেয়াল নাই। রুমে ঢুকে বললাম, দিয়া, আমি চলে এসেছি। কিন্তু দিয়াকে রুমে দেখতে পাচ্ছি না কেন? মনে হয় বাথরুমে আছে। বাথরুমের দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল না। বাথরুমেও নেই। বেলকনিতে দেখতে যাব, তখনই চোখ পড়লো বিছানাতে। দেখলাম ডিভোর্স পেপার রাখা আছে, তার উপর একটা ছোট্ট কাগজ। আমি ডিভোর্স পেপার হাতে নিয়ে দেখলাম ডিভোর্স পেপারে দিয়ার সাইন। আমার বুকের ভিতর ধুপ করে উঠলো। কাগজটার ভাঁজ খুলে পড়তে লাগলাম। প্রিয় নিয়ান আহমেদ, আজ থেকে তুমি মুক্ত। আজ থেকে তোমাকে আর কখনো পিচ্চির জ্বালা সহ্য করতে হবে না। চলে যাচ্ছি সব ছেড়ে। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তুমি হয়তো ভেবেছিলে যে আমি আমাদের বাড়িতেই যাব। না, আমি যে ওই বাড়িতে যেতে পারবো না। কি মুখ নিয়ে যাব ওই বাড়িতে? আব্বুকে গিয়ে আমি কি বলবো? তোমাকে বলেছিলাম যে সকালে যাব, কিন্তু একটু আগে তোমাকে যখন বললাম আমাকে একবার বউ বলে ডাকতে, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে বাইরে চলে গেলে। তখনই বুঝে গেলাম আমাকে তোমার আর সহ্য হচ্ছে না। তাই সকাল পর্যন্ত থেকে তোমার অসহ্যের কারণ হতে চাই না। চলে গেলাম। তোমার মুখে সেই পিচ্চি শয়তানের ডাকটা অনেক মিস করব। ভালো থেকো, আর সুন্দর একটা বড় মেয়েকে বিয়ে করো। তোমার তো আবার পিচ্চি মেয়েদের সহ্য হয় না।
ইতি তোমার পিচ্ছি বউ। চিঠিটা পড়ার পর আমার চোখ ঝাপসা হয়ে আসছিল। সারা পৃথিবীটা যেন আমার চোখের সামনে ঘুরছিল। সাথে সাথে সেখানে বসে পড়লাম। জোরে একটা চিৎকার দিলাম, দিয়া তুমি এটা কি করলে দিয়া? আমি তোমাকে কোথাও যেতে দিব না। বলেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। বাইক স্টার্ট দিয়ে কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। অতপর কোনো দিশা না পেয়ে সামনের দিকে যেতে লাগলাম। দিয়ার কথায় আসে। রাস্তা দিয়ে আনমনে হাঁটছে দিয়া, চোখ দিয়ে অঝোর বৃষ্টি পড়ছে, বাতাসে চুলগুলো উঠছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না, শুধু এটা জানি যে নিয়ানের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। নিয়ানকে সে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সেই ছোটবেলা থেকে নিয়ান তার মনে জায়গা করে আছে। আজ সেই মনের মানুষটাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে সে। দিয়া মনে মনে ভাবছে, সে কি দূরে চলে গেলে নিয়ানকে ভুলে থাকতে পারবে? আবার নিজেকে নিজে উত্তর দিচ্ছে, নিজেকে ভুলতে পারে কিন্তু নিয়ানকে কোনোদিনও ভুলতে পারবে না। এসব ভাবতে ভাবতে কোনো সময় যে রাস্তার মাঝখানে চলে এসেছে সে নিজেও জানে না। পেছন থেকে হঠাৎ একটা কার এসে দিয়াকে অনেক জোরে ধাক্কা দিল। দিয়া ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসছে দিয়ার। চোখে বন্ধ করার আগে চোখে ঝাপসা দেখতে পেল। একটা লোক তাকে পাচাকোলা করে কোলে তুলেছে। অন্য হয় দিয়াকে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? তাহলে কি মেয়েটাকে আর খুঁজে পাবো না? আর খুঁজে পাবো না সেই কথা মনে পড়তেই বাইক থামিয়ে বাইক থেকে নেমে সেখানে রাস্তার পাশে বসে পড়লাম। তাহলে আমি কি আমার পিচিটাকে হারিয়ে ফেলেছি? না, এটা হতে পারে না। বলে জোরে একটা চিৎকার দিলাম, দিয়া। চিৎকার করে কান্না করতে লাগলাম আর জোরে জোরে বলতে লাগলাম, দিয়া তুমি কোথায়? প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না দিয়া। দিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি দিয়া। এই পিচি শয়তানি, তুই শুনতে পারছিস? আমি তোকে অনেক ভালোবাসি। হাওয়া করে কান্না করতে লাগলাম। এই দিয়া, তুমি আমার থেকে একবার বউ ডাক শুনতে চেয়েছিলে না? এই যে আমি তোমাকে বউ ডাকছি। বউ, এই বউ তুমি কোথায়? বউ তুমি শুনতে পারছো আমি তোমাকে বউ ডাকছি? ইয়া আল্লাহ, তুমি আমার পিচ্ছি বউকে আমার কাছে এনে দাও। আমি যে ওকে ছাড়া বাঁচবো না আল্লাহ, সব দোষ আমার। বলেই পাশে ল্যাম্পপোস্টে নিজের মাথা বাড়ি দিতে লাগলাম। বাড়ি দিতে দিতে একসময় আমার মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলো। তবু আমি থামছি না, মাথা বাড়ি দিয়েই চলছি। হঠাৎ আমার চোখে অন্ধকার হয়ে আসলো, আমার মাথা ঘুরতে লাগলো। তারপর আমি মাটিতে লুটিয়ে পড়লাম। এরপরে কি হয়েছিল আমার আর কিছু মনে নাই। দিয়া বলে চিৎকার দিয়ে উঠলাম। একে আমি কোথায়? সারা রুমে চোখ বুলাতেই বুঝতে পারি এটা একটা হসপিটাল। মাথায় ব্যথা অনুভব করলাম, মাথায় হাত দিয়ে দেখি ব্যান্ডেজ। আমার চিৎকার শুনে আম্মু দৌড়ে কেবিনে ঢুকলেন। আম্মু আমার পাশে এসে বসে বললেন, এখন কেমন লাগছে নিয়ান? আমি আম্মুর প্রশ্নের উত্তর না দিয়ে কান্না করতে করতে বললাম, আম্মু দিয়া। চুপ কর, তোকে আর কিচ্ছু বলতে হবে না। আমি চিঠিটা পড়েছি আর তোদের ডিভোর্সের পেপারটাও দেখেছি। তুই মেয়েটার সাথে এমন কেন করলি নিয়ান? বলে আম্মু কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমি অসুস্থ না হলে হয়তো আম্মু আমার গালে কষে একটা চড় মারতেন। আমার অসুস্থতার জন্য সেটা করলেন না। আমার দিয়ার কথা মনে পড়তেই আমার বুকটা কেঁপে উঠল। হাতের স্যালাইন খুলে হাসপাতালের সিট থেকে নামলাম। দাঁড়াতেই পারছি না, অনেক কষ্ট হচ্ছে, তবুও উঠে দাঁড়ালাম। যতই কষ্ট হোক আমাকে যে যেতে হবে, আমার পিচিটাকে যে খুঁজে বের করতে হবে। কেবিন থেকে বেরিয়ে পড়লাম। মাথাটা ঝিমঝিম করছে। আমাকে দেখে আম্মু চিৎকার দিয়ে উঠলেন, নিয়ান, তুই এই অবস্থাতে কোথায় যাচ্ছিস? বলেই পেছন থেকে আম্মু আমার হাত চেপে ধরলেন। আম্মু আমাকে ছাড়ো, আমাকে যেতে হবে, দিয়াকে খুঁজে বের করতে হবে। নিয়ান বাবা, এরকম পাগলামি করিস না, তোর শরীরটা যে ভালো না। তাছাড়া দিয়াকে খুঁজতে তোর আব্বু আর চাচা গেছেন। না আম্মু, আমাকেও যেতে হবে। বলেই এক ঝটকায় আম্মুর থেকে আমার হাত ছাড়িয়ে দৌড়ে যেতে লাগলাম। কিছুটা যেতেই মাথাটা ঘুরতে লাগলো, আর যেতে পারলাম না। সেখানেই মাথা ঘুরে পড়ে গেলাম। এদিকে আজ 3 দিন পর দিয়ার জ্ঞান ফিরল। দিয়া চোখ খুলতে নিজেকে একটা হসপিটালে আবিষ্কার করে। পাশে লক্ষ্য করে দেখে নিয়ানের বয়সে একটা ছেলে বসে আছে। দিয়া বলল, আমি কোথায় আর এখানে কিভাবে আসলাম? দিয়াকে উঠতে দেখে ছেলেটা বলল, আপনার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু আমি এখানে কেন? আর এটা কোন জায়গা? আপনি এখন মালয়েশিয়ায়। মানে আমি মালয়েশিয়ায় কিভাবে আসলাম? আমি তো একটা গাড়ির সাথে। দিয়াকে আটকিয়ে ছেলেটা বলল, হ্যাঁ, সেদিন আপনি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন। ধাক্কা অনেক জোরে লেগেছিল, আপনার অনেক ব্লিডিং হচ্ছিল। আমি আপনাকে সেখানকার একটা হসপিটালে নিয়ে যাই। অনেকক্ষণ আপনার চিকিৎসা চলার পর ডাক্তার বেরিয়ে এসে বলল 72 ঘন্টার ভেতরে আপনার জ্ঞান না ফিরলে আপনাকে আর বাঁচানো সম্ভব হবে না। অতবার উন্নত চিকিৎসার জন্য সেদিনই আপনাকে আমি মালয়েশিয়ায় নিয়ে আসি। আর আজ ঠিক 71 ঘন্টা পর আপনার জ্ঞান ফিরল। আপনি আমাকে কেন বাঁচালেন? আমি মরে গেলেই তো ভালো হতো। আমার সামনে একজন মানুষ মারা যাবে সেটা আমি চেয়ে চেয়ে দেখবো?
তাও আবার আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আপনি সেদিন মাঝ রাস্তায় দিয়ে হাঁটছিলেন কেন? আর মরে গেলে ভালো হতো, এটা কেন বলছেন? দিয়া নিয়ানের সাথে ঘটে যাওয়া সব ঘটনাই ছেলেটাকে বলল। সব বলার পর ছেলেটার দিকে তাকাতেই দেখলো ছেলেটার চোখে পানি। ছেলেটা বলল, একটা মেয়ে একটা ছেলেকে এতটা ভালোবাসতে পারে? দিয়া কিছু বলল না, শুধু চোখ দিয়ে পানি ঝরছে। ছেলেটা আবার বলল, ওই বজ্জাত ছেলেটা কি করে পারলো আপনার মতো একটা মিষ্টি মেয়েকে কষ্ট দিতে? প্লিজ ওকে কিচ্ছু বলবেন না, ও অনেক ভালো ছেলে। আপনাকে এত কষ্ট দেওয়ার পরও আপনি বলছেন ছেলেটা ভালো? আমি যে ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাই ও যতই খারাপ হোক আর আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমার কাছে ও ভালোই থাকবে। সত্যি আপনার তুলনা হয় না। যে ছেলেটা আপনাকে এত অবহেলা কষ্ট দিল আর আপনি তাকেই বলছেন ভালো। আচ্ছা, আপনার নামটাই জানা হলো না। আমি দিয়া। আর আমি আরিয়ান চৌধুরী। আমি হলাম এই চৌধুরী সাহেবের মা। দিয়া দেখতে পেল কথাটা বলতে বলতে একজন মহিলা কেবিনে ঢুকছেন। আরিয়ান মহিলাটাকে দেখিয়ে বলল, দিয়া, উনি আমার আম্মু। রিয়া মুখ দিয়ে সালাম দিল, তারপর বলল, উনি এখানে? আমরা এখানে মালয়েশিয়ায় থাকি। এখন কেমন লাগছে মা? জি ভালো আন্টি। আমাকে আন্টি না, মা বলে ডেকো। জানো, কালকে যখন তোমাকে আমি প্রথম দেখি তখনই আমার মায়ের কথা মনে পড়ে যায়। তোমাকে দেখতে হুবহুব আমার মায়ের মতো। কথাগুলো বলে শেষ করেই চোখের পানি মুছলেন। রিয়া বুঝতে পারলো ওরা দুজনে অনেক ভালো মনের মানুষ। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, ডাকবো। আচ্ছা মা, তুমি এখন একটু রেস্ট নাও, আমরা বাইরে যাই। বলে ওরা চলে গেলেন। আরিয়ান চৌধুরীর পরিচয়টা একটু ভালো করে দিয়ে দেই। আরিয়ান চৌধুরী অনেক বড় একজন বিজনেসম্যান। বিজনেসটা ওর বাবারই, কিন্তু 2 বছর আগে ওর বাবা মারা যাওয়াতে পুরো বিজনেসটা ওকে সামলাতে হচ্ছে। বাংলাদেশ আর মালয়েশিয়া মিলে 3টা কোম্পানি আছে ওদের। তাই আরিয়ান চৌধুরী মালয়েশিয়ায় পরিবার নিয়ে থাকে। পরিবার বলতে ওর মা আর ছোট্ট একটা বোনকে নিয়ে তার পরিবার। 7 দিন পর আজ দিয়াকে হসপিটাল থেকে বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু দিয়া ভাবতে লাগলো তার তো কোনো বাড়ি নেই, সে এখন কোথায় যাবে? এসব ভাবছিল তখনই আরিয়ান চৌধুরী ও তার মা ঢুকলো। আরিয়ান বলল, চলেন, আজ আপনাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমি কোথায় যাব? কোথায় যাবে মানে? আমাদের বাড়িতে যাবে। কিন্তু আমি আপনাদের বাড়িতে কোন পরিচয়ে যাব? আমার তো আর কোনো পরিচয় নাই। আমাদের বাড়িতে যেতে তোমার কোনো পরিচয় লাগবে না মা। আম্মু, উনি যখন পরিচয় চাইছেন তাহলে ওনাকে একটা পরিচয় দিলে সমস্যা কোথায়? কি পরিচয় দিবি তুই ওকে? আমার বউয়ের পরিচয়। মানে? আরে আরে, আপনি এত ভয় পাবেন না। আমি আপনাকে সত্যিকারের বউ হতে বলছি না, শুধু আপনার পরিচয়টা হবে আপনি আমার বউ। কিন্তু আর কোনো কিন্তু না, এবার বাড়িতে চলুন। এদিকে আমি হাসপাতাল থেকে বাড়িতে এসে পাগলের মতো হয়ে গেলাম। প্রত্যেকদিন দিয়াকে খুঁজতে বের হই, কিন্তু কোথাও খুঁজে পাই না। সারা বাংলাদেশের অলিগলি সব খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এভাবে প্রত্যেকদিন মেয়েটাকে পাগলের মতো খুঁজে বেড়াই, যে মেয়েটাকে আমি সহ্যই করতে পারতাম না। আজ সেই মেয়ের জন্য প্রত্যেক রাত কান্না করে বালিশ ভিজাই। এভাবে দিয়ার অপেক্ষায় কেটে গেল অনেক নির্ঘুম রাত, কেটে গেল 5-5টা বছর। এর মধ্যে দিয়ার কথা প্রায় সবাই ভুলেই গেছে। সবাই বলছে দিয়া নাকি আর ফিরে আসবে না, ও নাকি মারা গেছে। চাচা চাচিও অনেক কষ্ট করে হলেও সেটা মেনে নিয়েছেন, কিন্তু আমি এখনও দিয়ার পথ চেয়ে বসে আছি। আমার বিশ্বাস দিয়া একদিন না একদিন ফিরে আসবেই। এর মধ্যে আব্বু আম্মু অনেকবার বলেছেন যে বিয়ে করে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু আমি ওদের বারবার বলে দিচ্ছি যে দিয়ার অপেক্ষায় সারা জীবন পার করে দিতে পারবো। আজ আব্বু হঠাৎ রুমে এসে বললেন, তুই কি এভাবেই জীবনটা শেষ করে দিবি? তোর কি মনে হয় মেয়েটা এখনো বেঁচে আছে? আর বেঁচে থাকলেও কি তোর জন্য বসে আছে নাকি? বেঁচে থাকলেও হয়তো কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে। আব্বু প্লিজ। তোকে আমি 2টা অপশন দিচ্ছি, বিয়ে কর নয়তো চাকরি বাকরি কিছু একটা করে জীবনটা নতুন করে শুরু কর। কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওকে আব্বু, আমি চাকরি করব। আব্বু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে গেলেন। পরের দিন আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাই। ইন্টারভিউ দেওয়ার পর আমাকে কিছুক্ষণের জন্য ওয়েটিংয়ে রাখে। আমাকে কিছুক্ষণ পর আবার আমাকে ডাকে, আমাকে বলে কংগ্রাচুলেশনস, আপনার চাকরি হয়ে গেছে। কিন্তু সেটা মালয়েশিয়ায়। আপনার সব রেজাল্ট ভালো দেখে আমরা আমাদেরই আরেকটা কোম্পানি থেকে ট্রান্সফার করে দেই। মালয়েশিয়ার কথা শুনে কেন জানি আমি হ্যাঁ বলে দেই। আমার কেন জানি মনে হচ্ছে মালয়েশিয়ায় কিছু একটা আছে। বাড়িতে এসে আব্বুকে বলতেই আব্বু অনেক খুশি হলেন। রাতের খাবার খেয়ে রুমে এসে
ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। বারবার দিয়ার সেই নিষ্পাপ হাসি চোখে ভেসে উঠছে। জানি শেষ রাত বা মধ্যরাত ছাড়া আমার ঘুম আসবে না। গত 5 বছর ধরে এরকমটাই হয়ে আসছে। হঠাৎ মোবাইলের আওয়াজে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। মোবাইল হাতে নিয়ে দেখি সে অচেনা নাম্বার থেকে আবার ফোন এসেছে। গত 5 বছর ধরে অনেকগুলো অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করলে কেউ ওপাশে কিছু বলে না, শুধু আমি একটা ছোট্ট বাচ্চার হাউমাউ শুনতে পাই। অনেকবার বিরক্ত হয়ে অনেকগুলো নাম্বার ব্লক মেরেছি, কিন্তু কোনো কাজ হয় না। একটা ব্লক মারলে অন্য আরেকটা নাম্বার দিয়ে ফোন দেয়। দিয়া যদি আমাকে কোনো দিন ফোন দেয়, এই আশাতে সিমটাও পাল্টাতে পারি না। প্রথম বিরক্ত লাগলেও এখন কেন জানি আমার ওই পিচ্চিটার অস্পষ্ট ভাষা শুনতে ভালো লাগে। তাই এখন প্রত্যেকটা দিন ফোনটা রিসিভও করি। আজও ফোন রিসিভ করে হ্যালো বলার সাথে সাথেই সেই পরিচিত আওয়াজ শুনতে পাই। ওপাশ থেকে আব্বু আম্মু বলে অস্পষ্ট ভাষায় কি যেন একটা বলছে, কিছু বুঝতে পারি না। শুধু এই আব্বু আম্মু ডাকটাই বুঝতে পারি। আজকে আমি মালয়েশিয়ায় যাচ্ছি। বাড়িতে সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে এসে ওই দিন যেই লোকটা আমার ইন্টারভিউ নিয়েছিল সেই লোকের সাথেই আরও অনেকগুলো লোকজন দেখতে পারলাম। পরে জানতে পারলাম ওরাও আমার মতোই মালয়েশিয়াতে চাকরি করতে সিলেক্ট হয়েছে। ওদের মধ্যে একজনের সাথে আমার অনেক ভাব জমে গেল। ওর নাম জিসান। বিমানে আমার পাশের সিটেই বসেছিল। ওর সাথে মিশে বুঝতে পারলাম ছেলেটা একটু বেশি চঞ্চল টাইপের, অনেক বেশি কথা বলে। ফ্লাইট ল্যান্ড করলো মালয়েশিয়ায়। আমি মালয়েশিয়ার মাটিতে পা রাখতেই আমার বুকটা কেঁপে উঠল। বুঝতে পারলাম না কেন হলো এমনটা। মালয়েশিয়া নামটা শোনার পর থেকেই আমার কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল। আমরা যেই কোম্পানিতে কাজ করতে আসছি সেই কোম্পানিরই কয়েকজন লোক এসে আমাদের একটা হোটেলে নিয়ে গেল। আজকে রেস্ট নিয়ে কালকে থেকে অফিস। আমি হোটেলে এসে আমার রুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে বসে আছি। বসে বসে বোর হচ্ছি, তাই ভাবলাম শহরটা একটু ঘুরে দেখি। রুম থেকে বের হতেই জিসানের সামনে পড়লাম। জিসান আমাকে দেখে হেসে বলল, কি ভাই, কোথায় বের হচ্ছেন? আসলে রুমে বসে বসে বোর হচ্ছিলাম, তাই একটু ঘুরতে যাচ্ছি। আমিও সেম ভাই, চলেন আমিও যাব আপনার সাথে। তাহলে তো ভালোই হলো, আমাকেও একা একা ঘুরতে হবে না। চলেন। কোথায় যাওয়া যায় বলেন তো? আমি তো এখানকার জায়গা তেমন চিনি না। আমি চিনি ভাই, চলেন ভাই, আমরা এখানকার সব থেকে বড় শপিং মলে যাই। অনেক সুন্দর একটা শপিং মল। আমারও একটা জিনিস কিনতে হবে, জিনিসটাও কিনলাম আর ঘোরাঘুরিও করলাম। আচ্ছা চলুন। একটা ট্যাক্সি নিয়ে শপিং মলের সামনে এসে নামলাম। সত্যি শপিং মলটা অনেক বড় এবং সুন্দর। শপিং মলের ভিতরে ঢুকতে আমার শরীরে একটা কঠিন ঠান্ডা বাতাস লাগলো আর আমার বুকের ভিতর ধুকধুক করতে লাগলো। আমি সেখানটায় দাঁড়িয়ে হার্টবিটের ধুকধুকানি ফিল করতে লাগলাম। আমার এরকম হচ্ছে কেন? জিসান বলল, কি ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন আর কি ভাবছেন? আমি এই শপিং মলে ঢোকার সাথে সাথেই আমার শরীরে কী রকম জানি ঠান্ডা বাতাস লাগলো। আরে ভাই, এটা এসির বাতাস। না, এটা এসির বাতাস হতে পারে না। এসির বাতাস এত মোলায়েম আর কঠিন না, আর এই বাতাসটা একেবারে আমার বুকের ভিতর লেগেছে। আরে ভাই, কি সব আবল তাবল বলছেন? আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম, না কিছু না, চলেন। তারপর জিসানকে নিয়ে লিফটে করে শপিং মলটার 3 তলাতে উঠলাম। জিসান ঘুরে ঘুরে টি শার্ট দেখছে, হয়তো টি শার্ট কেনার জন্যই আসছে। আমি আর ওকে জিজ্ঞেস করলাম না। জিসান একটা টি শার্ট হাতে নিয়ে চেঞ্জ রুমে গেল। আমার একটা শার্ট অনেক ভালো লাগছে, সেই শার্টটাই নেড়েচেড়ে দেখছিলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটা আমার ঠিক উল্টো দিকে মুখ করে লিফটের সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? আমি মেয়েটার মুখ দেখতে না পারলেও আমার কেন জানি মনে হচ্ছে মেয়েটা আমার অনেক দিনের চেনা কেউ। আমার হার্টবিট অনেক স্পিডে দৌড়াচ্ছে। দৌড়ে আমি মেয়েটার কাছে যেতে লাগলাম। আমি দৌড়ে মেয়েটার কাছে যাওয়ার আগেই মেয়েটা লিফটে উঠে গেল। আমি লিফটের সামনে এসে দেখলাম লিফট লেগে গেছে। সেখানে দাঁড়িয়েই হাঁপাতে লাগলাম।
হঠাৎ চোখ পড়ল পাশের সিঁড়ির উপর। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। নিচতলায় আসতেই দেখলাম মেয়েটা শপিং মল থেকে বের হয়ে যাচ্ছে। আমিও দৌড়ে শপিং মল থেকে বের হতেই দেখলাম মেয়েটা একটা গাড়িতে উঠে গেছে। গাড়িতে কালো গ্লাস থাকাতে তখনও আমি মেয়েটাকে দেখতে পাই নাই। গাড়িটা অনেক স্পিডে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। পিছন থেকে জিসান ডাকতে ডাকতে আসলো। নিয়ান ভাই, নিয়ান ভাই। আমার পাশে এসে হাঁপাতে লাগলো। আবার বলল, কি ভাই, শপিং মল থেকে এভাবে দৌড়ে বের হচ্ছিলেন কেন? পিছন থেকে আমি এত ডাকলাম, আপনি শুনলেনই না। পরে বলবো, এখন হোটেলে চলুন। সত্যি আপনি অনেক অদ্ভুত ভাই। চলুন। পরের দিন সকালে রেডি হয়ে অফিস যাওয়ার জন্য হোটেলের বাইরে আসলাম। পিছন থেকে জিসান এসে বলল, কি ভাই, আমাকে ফেলেই চলে যাচ্ছেন? আমি ভাবলাম আপনি হয়তো নিচে আছেন, তাই আমি নিচে আসলাম। অফিসের বাস এসে আমাদের নিয়ে গেল। অফিসে আসলাম। অফিসে ঢোকা মাত্রই সেই দিন শপিং মলের মতো একটা ঠান্ডা বাতাস লাগলো। আমি অফিসের ভিতর ঢুকেই কেন জানি অস্থির অস্থির লাগছে। পিয়ন এসে বলল, সবাই এক এক করে ম্যাডামের সঙ্গে মিট করে আসুন। একজন একজন করে একটা রুমে যাচ্ছে আর 4-5 মিনিট পর পর বেরিয়ে আসছে। এইভাবে এক এক করে সবাই গেল। আমি এখনো বসে আছি। জিসান এসে বলল, ভাই যান যান, ভেতরে যান, আর গিয়ে পরি দেখে আসুন। কি বলছেন কি? পরি কোত্থেকে আসলো? আরে ভাই, এই পরি সেই পরি না, এটা মানুষ পরি। মানে আমাদের বসটা দেখতে একেবারে পরির মতো। আমাদের কি মেয়ে বস নাকি? ভাই, তাড়াতাড়ি যান। আমি উঠে আমাদের বস মানে মেয়েটার দরজার পাশে এসে বললাম, মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কাম ইন। মেয়েটার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। চোখ তুলে তাকাতেই আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কি দেখছি? আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তখন আমার মুখ দিয়ে শুধু একটা শব্দ বেরিয়ে আসলো, দিয়া তুমি? আমি আমার নিজের শরীরে একটা চিমটি কেটে চোখ বন্ধ করে আবার তাকালাম। আমি ঠিকই দেখছি, দিয়া আমার সামনে, আমার পিচ্চি বউ আমার সামনে। কিন্তু এটা কোন দিয়া? এটা কি সেই পিচ্চিটা? পিচ্চিটা তো এখন পিচ্চি নাই, অনেক বড় হয়ে গেছে। এদিকে দিয়া আমাকে দেখে চেয়ারে বসে থাকতে পারলো না, চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মুখটা হা করে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমি যেই দিয়ার কাছে এগিয়ে গিয়ে কিছু বলতে যাব, তখনই আমার পিছন থেকে একটা বাচ্চা বলে উঠল, আম্মু। আমি পিছনে তাকিয়ে দেখলাম একটা লোকের কোলে 3 থেকে 4 বছর বয়সী একটা বাচ্চা। লোকটা হয়তো ড্রাইভার, কিন্তু বাচ্চাটা আম্মু বলল কাকে? বাচ্চাটা সেই ড্রাইভারটার কোল থেকে নেমে ছোট ছোট পায়ে দৌড়ে গিয়ে আম্মু আম্মু বলতে বলতে দিয়ার কোলে উঠল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে সেদিনের আব্বুর কথাটাই সত্যি হলো। দিয়া অন্য কারোর সাথে বিয়ে হয়ে সংসার করছে, আর তার প্রমাণ হলো এই বাচ্চাটা। আমার সেখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, বুকের ভিতর অনেক কষ্ট ফিল হচ্ছে। মনে হচ্ছে কেউ বুকে হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। আমি কিছুক্ষণ ওদের মা মেয়েকে দেখে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলাম। পিছন থেকে দিয়া ডাক দিল, এই যে শুনুন। আমি ঘুরে দিয়ার চোখের দিকে তাকালাম। দিয়া একবার আমার চোখের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে বলল, অফিসের বসকে কোনোদিন নাম ধরে ডাকতে নেই, এই ভুলটা যেন আর না হয়। আমি দিয়ার কণ্ঠে রাগ মান অভিমান ফিল করলাম। কিছুক্ষণ দিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, জি ম্যাডাম। বলি আমি আবার বেরিয়ে যেতে লাগলাম। পিছন থেকে দিয়ার মেয়েটা দৌড়ে এসে আমার হাত ধরলো আর তুতলিয়ে তুতলিয়ে বলল, আঙ্কেল, আমি তোমাকে চিনি। আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে একটা চুমু দিয়ে বললাম, কিভাবে চিনো মামনি? তোমাকে আমি আম্মুর ফোনে দেখেছি। মেয়েটার কথা শুনে আমি দিয়ার দিকে তাকালাম। দিয়া মেয়েটাকে ধমক দিয়ে বলল, হিয়া, এদিকে আসো বলছি। না, আমি যাব না, আমি আঙ্কেলের কাছে থাকবো। বলেই আমার গলা 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তিয়া রেগে সেখান থেকে উঠে এসে মেয়েটাকে আমার কোলে থেকে টেনে নিয়ে নিল। মেয়েটা কান্না শুরু করে দিল। তারপর অন্যদিকে মুখ করে দিয়া বলল, আপনি এখন আসতে পারেন, আর গিয়ে আপনার কাজ শুরু করে দেন। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। নিয়ান বেরিয়ে যাওয়ার সাথে সাথে দিয়া ক্যাবিনের দরজাটা লক করে এসে কান্না করতে লাগলো।
দিয়ার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু অফিস বলে সেটা করতে পারছে না। দিয়া হাত দিয়ে মুখ চেপে কান্না করতে লাগলো। কান্না করছে আর বলছে, আমি কি করে পারলাম আমার নিয়ানের সাথে এরকম ভাবে কথা বলতে? যাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাকে আমি কি করে পারলাম এরকম অপমান করতে? এগুলো বলছে আর মুখ চেপে কান্না করছে দিয়া। দিয়ার মেয়েটা তার মার কান্না দেখে বলল, আম্মু তুমি কেঁদো না, আমি আর যাবো না ওই আঙ্কেলটা কাছে। দিয়া ওর মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, তুই ওর কাছে যাওয়াতে আমি কাঁদছি না, তুই ওর কাছে যাওয়াতে আমি আরো খুশি হয়েছি। বলে দিয়া মেয়েটার কপালে একটা চুমু খেলো। রিয়া এখন বুঝতে পারলো কালকে শপিং মলে তার মনে হয়েছিল যে নিয়ান তার আশেপাশে ছিল, তার মানে সত্যি নিয়ান শপিং মলে ছিল। দিয়া চোখের পানি মুছে জোরে একটা নিঃশ্বাস নিল। এখন দিয়ার ভেতরটা একটু হালকা লাগছে, কারণ আজ 5-5টা বছর পর নিয়ানকে সে দেখলো। আমি সামনে আগাচ্ছি আর ভাবছি এটাই আমার প্রাপ্য ছিল। আমি মেয়েটাকে একসময় কত কষ্ট দিয়েছি, এখন মেয়েটার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি। হ্যাঁ, এটাই আমার প্রাপ্য। আমাকে অনেকক্ষণ পর কেবিন থেকে বেরিয়ে আসতে দেখে জিসান এগিয়ে আসলো, এসে বলল, কি ভাই, এতক্ষণ ধরে? আমাদের পরিবস আপনার কি পরীক্ষা নিচ্ছিল? সাবধান ভাই, অন্য কোনো ধান্দায় পড়েন না। আমাদের পরিবসটা কিন্তু ম্যারিড, আর আমাদের ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে এই সারা কোম্পানির মালিক। ও আচ্ছা। আপনার মুখটা এমন লাগছে কেন ভাই? আপনার কি কিছু হয়েছে? না ভাবি, কিছু হয় নাই। আব্বু আম্মুর কথা একটু মনে পড়ছে, তাই একটু মন খারাপ। আচ্ছা চলুন ভাই, এখন কাজে লেগে পড়ি। আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। আমার ডান সাইডে একটা মালয়েশিয়ান ছেলে আর বাঁ সাইডে একটা মেয়ে, দেখে মনে হচ্ছে বাংলাদেশি। এই অফিসের প্রায় লোকই বাংলাদেশি। মেয়েটা আমাকে তার পাশে বসতে দেখে বলল, হাই, আমি রাইসা রহমান। বলেই আমার দিকে তার একটা হাত বাড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে করতে বললাম, আপনি কি বাংলাদেশি? জি, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনি দেখতে অনেক হ্যান্ডসাম আর কিউট। আমি কিছু বললাম না, কষ্ট করে শুধু একটা হাসি দিলাম। আমি কম্পিউটার অন করার সাথে সাথেই দিয়ার মেয়েটা এসে হাজির। আঙ্কেল আঙ্কেল বলে আমার কোলে উঠে এসে বসলো। আমি বললাম, তুমি আবার আমার কাছে আসছো কেন? তোমার আম্মু বকবে তো? না বকবে না, আমি আম্মুকে বলে এসেছি। আচ্ছা, তোমার নাম কি মামনি? রিয়া। দিয়ার ওর মেয়ের নামটা নিজের নামের সাথে মিল রেখেই রাখছে। আমি 2 হাত দিয়ে ওর গাল টিপে বললাম, খুব সুন্দর নাম, আর তুমিও অনেক কিউট মামনি। আঙ্কেল, আমি তোমাকে এটা কই? বলেই ওর ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার গাল টিপে ধরে হাসতে লাগলো। হিয়ার হাসি দেখে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। হিয়া সেফ দিয়ার মতোই হাসে। তারপর হিয়া আমার দাঁড়িয়ে হাত দিয়ে বলল, আঙ্কেল, এগুলোর নাম কি? এগুলোর নাম দাড়ি। হিয়া নিজের গালে হাত নিয়ে মুখ গোমড়া করে বলল, আমার নাই কেন? হিয়ার কথা শুনে আমার হাসি চলে আসলো। আমি ওর কথা শুনে হাসতে হাসতে বললাম, তোমার কোনোদিনও উঠবে না মামনি, কারণ তুমি মেয়ে। আচ্ছা মামনি, তোমার আব্বু এখন কই? আব্বুকে? সে কি, তুমি তোমার আব্বুকে চিনো না? কি ওর আব্বুকে পাপা বলে ডাকে? হঠাৎ কারো কথায় পিছন ফিরে তাকিয়ে দেখলাম দিয়া। দিয়াকে দেখে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। দিয়া কথাটা বলে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর থেকে চোখ নামিয়ে বললাম, সরি ম্যাডাম, আসলে আপনার মেয়ে আমার কাছে। আমাকে বলতে না দিয়ে দিয়া বলল, ইটস ওকে। তারপর দিয়া হিয়াকে আমার পাশ থেকে তুলে নিয়ে যেতে যেতে বলল, চলো হিয়া, কিছু খাবে? বাড়ি থেকে না খেয়ে চলে এসেছো। আমার দিকে একবার তাকিয়ে চলে যেতে লাগলো। পাশ থেকে রাইসা এতক্ষণ আমাদের দেখছিল। আমাকে বলল, আমাদের ম্যাডাম কি আপনার পরিচিত কেউ? আমি মেয়েটার প্রশ্ন শুনে চুপ করে রইলাম। আমি মেয়েটাকে কি বলবো কিছু বুঝে উঠতে পারতেছি না। জি। রাইসা আমাকে আর কিছু প্রশ্ন করার আগেই আমি বললাম, এক্সকিউজ মি, আমি একটু আসছি। বলেই আমি অফিসের ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। অফিস শেষে আমি আর জিসান দাঁড়িয়ে আছি অফিসের বাইরে। অফিস বাসের জন্য অপেক্ষা করছিলাম। জিসান আমাকে বলল, ভাই আপনি এখানে দাঁড়ান, আমি গিয়ে দেখে আসছি বাসটা এখন আসছে না কেন।
এই বলে জিসান চলে গেল। আমি একা একা আনমনে দাঁড়িয়ে আছি। পেছন থেকে দিয়া হিয়াকে কোলে নিয়ে বের হলো। হিয়া আমাকে দেখে দিয়ার কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে আসলো। আমার সামনে এসে একটা হাসি দিয়ে বলল, আঙ্কেল মাথা নিচু করো। আমি মাথা নিচু করতেই হিয়া আমার গালে একটা চুমু খেলো। তারপর হিয়া দিয়ার কাছে গিয়ে ওর হাত ধরে টানতে লাগলো। কি হলো হিয়া, আমাকে টানছো কেন? আসো না আম্মু। হিয়া দিয়াকে টানতে টানতে আমার সামনে নিয়ে এলো। দিয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ নিচে নামিয়ে নিল। হিয়া বলল, আম্মু আঙ্কেলকে চুমু দাও। আমরা দুজনই দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালাম। দিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর হিয়াকে ধমক দিয়ে বলল, এসব কি হচ্ছে? প্লিজ ম্যাডাম, ওকে বকবেন না, আমি ওকে বুঝিয়ে বলছি। আমি হাঁটু গেড়ে বসে হিয়ার গালে হাত দিয়ে বললাম, হিয়া মামুনি শোনো, তোমার আম্মু তোমার আব্বুকে মানে তোমার পাপাকে ছাড়া অন্য কোনো ছেলেকে চুমু খেতে পারবে না। কিন্তু আম্মু তো পাপাকে চুমু দেয় না। আমি তো তোমার ফটো দিচ্ছ। দিয়া হিয়ার মুখ চেপে ধরলো। তারপর হিয়াকে কোলে নিয়ে বলল, চলো হিয়া, দেরি হয়ে যাচ্ছে। বলেই আমার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে হিয়া আমাকে হাত নাড়িয়ে টাটা দিতে লাগলো। আমি ওকে হাত নাড়িয়ে টাটা দিলাম। আমিও হোটেলে চলে আসলাম। রুমে ঢুকে শার্টটা খুলে একটা টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইলাম। বুকের ভিতরটা অনেক ভারী লাগছে। অনেক কষ্ট জমে আছে বুকের ভিতরে। আমার দোষে আমি আমার পিচ্চি বউটাকে হারালাম। সেদিন যদি আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে না যেতাম, তাহলে আজ আমাকে ওকে এই অবস্থাতে দেখতে হতো না। আমার চোখের পানি আর শাওয়ারের পানি এক হয়ে নিচে পড়ছে। আমার পিচ্চিটা এখন আর আমার নেই, এখন সে অন্য কারো বউ, অন্য একজনের মেয়ের মা। যখন ওর মেয়েটা আমার কাছে আসে, জানি না কেন জানি আমি সব কষ্ট ভুলে যাই। এখন আমি নিজেকে একটা কথা ভেবেই সান্ত্বনা দিচ্ছি যে যাই হোক, আমার পিচ্চিটা তো সুখে আছে, ও সুখে থাকলেই হলো, আমার আর কিছু চাই না। দিয়ার সুখে আমার সুখ। অনেকক্ষণ শাওয়ার নিচে থাকার পর বাথরুম থেকে বেরিয়ে আসলাম। পরের দিন অফিসে যাওয়ার জন্য জিসান রেডি হয়ে আমার রুমে এসে বলল, কি ভাই, আপনি এখনো রেডি হন নাই? অফিস বাস চলে আসছে তো। জিসান ভাই, আপনি অফিস বাস দিয়ে চলে যান, আমি পরে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আপনি দেরি করবেন না কিন্তু। নতুন নতুন অফিস জয়েন করেছেন, দেরি করলে সমস্যা হতে পারে কিন্তু। আচ্ছা। আমি ভাবতে লাগলাম, আমার কি আর দিয়ার সামনে যাওয়া ঠিক হবে? ও যখন সুখে আছে তাহলে থাক না সুখে, আমি কেন ওর পথের কাঁটা হয়ে দাঁড়াবো? তাই ভাবলাম আমি আর দিয়ার সামনে যাব না। এদিকে হিয়া অনেকক্ষণ ধরে ওর মাকে বলে যাচ্ছে, আম্মু আঙ্কেল আসছে না কেন? হিয়া প্রতিদিন দিয়ার সাথে অফিসে আসে। দিয়া ওর মেয়েকে বলছে, আসবে, এক্ষুনি চলে আসবে। এদিকে দিয়াও চিন্তায় পড়ে। দিয়া মনে মনে ভাবতে লাগলো, অফিস বাস তো সে কখন চলে আসলো, কিন্তু নিয়ান আসলো না কেন অফিস বাসে? নিয়ান কি আর আসবে না অফিসে? নিয়ান তো আমাকে সহ্যই করতে পারে না, তাহলে কি আমার জন্য সে আর অফিসে আসবে না? আমার নিয়ানকে কি আমি আর দেখতে পারবো না? নিয়ানকে সে আর দেখতে পারবে না। সে কথা মনে পড়তে দিয়ার বুকের ভেতর ধুক করে উঠলো, চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। এতক্ষণ সে তার ক্যাবিনের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল হলো নিয়ান অফিসে ঢুকছে। দিয়ার চোখে মুখে হাসি ফুটে উঠলো। হিয়া নিয়ানকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে নিয়ানের পা দুটো জড়িয়ে ধরলো। আমি হিয়াকে টেনে কোলে তুললাম, গালে একটা চুমু দিলাম। হ্যাঁ, আজ ওর জন্য অফিসে আসতে হলো। আমি যে দিয়ার মেয়েটার মায়ায় পড়ে গেছি। আঙ্কেল, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি এত দেরি করে আসলে কেন? সরি। দেখি কিউটিটার মুখটা। হিয়া মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি এবার হিয়াকে কাতুকুতু দিতে লাগলাম। হিয়া খিলখিল করে হাসতে লাগলো। দিয়া ওদের দেখে একটা হাসি দিয়ে চোখ মুছে জোরে একটা নিঃশ্বাস ফেলে ক্যাবিনে চলে গেল। আমি সারাদিন হিয়াকে নিয়ে মেতে রইলাম। মেয়েটা অনেক পাকা পাকা কথা বলছে, আর আমি সেই কথা শুনে হাসতে হাসতে ফেটে পড়ছি। হিয়া বারবার ক্যাবিন থেকে বের হয়ে এসে কিছুক্ষণ ওদের দেখে, তারপর একটা হাসি দিয়ে আবার নিজের ক্যাবিনে চলে যায়। এভাবে সারাটা দিন কেটে গেল। জিসান এসে বলল, ভাই হোটেল যাবেন না? অফিস তো শেষ হয়ে গেল। আমার যাওয়ার কথা শুনেই হিয়া আমার গলা জড়িয়ে ধরল। না আঙ্কেল, যাবে না। জিসান ভাই, আপনি অফিস বাস দিয়ে চলে যান, আমি সকালের মতো ট্যাক্সি দিয়ে চলে যাব। জিসান চলে গেল।
কিছুক্ষণ পর দিয়া কেবিন থেকে বেরিয়ে আমাদের কাছে এসে হিয়াকে বলল, গিয়ে আসো, আমরা বাসায় যাব। না, আমি যাব না। চলেন আমি আপনাদের গাড়িতে তুলে দিয়ে আসছি। অফিসের বাইরে এসে দিয়ার গাড়ির সামনে আসলাম। দিয়া আগে গিয়ে গাড়িতে বসলো। আমি হিয়াকে বললাম, হিয়া আমার দিকে তাকাও। হিয়া আমার কাছ থেকে মুখ তুলে তাকালো। আমি বললাম, যাও এখন বাসায়। তুমি এরকম করলে কিন্তু আমি কালকে আর এখানে আসবো না। হিয়া আমার কথা শুনে গাড়িতে উঠে গিয়ে বসলো। আমি হিয়ার গালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলাম। হঠাৎ পিছন থেকে দিয়া ডাক দিল। এই যে শোনো। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম দিয়া গাড়ির থেকে মুখ বের করে আছে। আমি বললাম, জি বলুন। অফিস বাস তো চলে গেছে, তুমি কিভাবে যাবে? দিয়ার মুখে তুমি ডাক শুনে ওর দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। দিয়া আবার বলল, আমি তোমাকে কিছু প্রশ্ন করছি। ও জি, আমি ট্যাক্সি দিয়ে চলে যাব। তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ, লাগবে না, আমি চলে যেতে পারবো। দিয়া মুখটা কালো করে ফেললো। হিয়া বলল, আঙ্কেল চলো না আমাদের সাথে। আমি হিয়ার মুখের দিকে তাকিয়ে না করতে পারলাম না। উঠে গেলাম ওদের গাড়িতে। আমি এক পাশে আর দিয়া আরেক পাশে, আর হিয়া মাঝখানে। হিয়া আমার কোলে উঠে এসে বসলো। কেউ কোনো কথা বলছি না। কিছুক্ষণ চুপ থাকার পর হুট করে দিয়া বলল, তোমার বউকে কি এখানে মানে মালয়েশিয়ার সাথে করে নিয়ে এসেছো? আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম। হা হা হা, বউ হা হা। কি হলো, হাসছো কেন? আমি হাসির কিছু বলেছি? আমার কপালে বউ নাই। মানে তুমি কি সব অদ্ভুত কথা বলছো? সত্যি তো বলছি, এখানে অদ্ভুতের কি আছে? মানে তুমি এখনো বিয়ে করো নাই? না, বললাম না আমার কপালে বউ নাই। কেন বিয়ে করো নাই? তুমি জেনে কি করবে? প্লিজ বলো না, কেন বিয়ে করো নাই? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর দিয়ার চোখে চোখ রেখে বললাম, তোমার জন্য। আমার জন্য মানে? সেদিন রাতে আমি কিছু একটা ভেবে চুপ করে রইলাম। দিয়া কি এখন এসব বলা ঠিক হবে? দিয়া তো সুখেই আছে, ওকে এসব বলে কি ওর কষ্ট বাড়ানো ঠিক হবে? দিয়া আমাকে চুপ করে থাকতে দেখে বলল, বলো না সেদিন রাতে কি? না কিছু না। দিয়া এবার আমার হাত ধরে হিয়ার মাথায় নিয়ে গেল। তারপর বলল, ও তো ছোট্ট ফেরেশতা মানুষ, আমি জানি তুমি ওর মাথায় হাত রেখে মিথ্যা বলতে পারবে না। আমি এবার কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। হিয়ার মাথায় হাত রেখে আমি আবার মিথ্যা বলতে পারবো না। আমি বললাম, দিয়া থাক না এসব, এখন আর জেনে কি করবে? তুমি বলবে কিনা বলো। আমি এবার বলতে শুরু করলাম, আসলে সেদিন রাতে তুমি যখন আমার মুখ থেকে একবার বউ ডাক শুনতে চেয়েছিলে, তখন আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম জানো। সেদিন আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম। সেদিন আমি তোমাকে একবার না সারা জীবনের জন্য বউ ডাকতে চেয়েছিলাম, তোমাকে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা লাল টকটকে শাড়ি আর অনেক গোলাপ ফুল নিয়ে যখন বাসায় আসলাম, তখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাই। এসে দেখি তুমি রুমে নাই। তারপর যখন তোমার চিঠি আর ডিভোর্স পেপারে সাইন দেখলাম, তখন আমার সারা দুনিয়া অন্ধকার হয়ে এসেছিল। তারপর 5-5টা বছর তোমার অপেক্ষায় তোমাকে খুঁজতে খুঁজতে কাটিয়ে দেই। সবাই তো ভেবে নিয়েছিল যে তুমি আর বেঁচে নেই, কিন্তু একমাত্র আমিই জানতাম তোমাকে আমি একদিন খুঁজে পাবো, কিন্তু এভাবে যে পেয়েও তোমাকে হারাতে হবে সেটা ভাবিনি। আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। দিয়ার দিকে তাকিয়ে দেখলাম গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে। আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। আমারও চোখ দিয়ে পানি বের হয়ে এসেছিল। আমি সেটা মুছে দিয়ে দিয়াকে বললাম, এই পাগলি কাঁদছো কেন? আমি কিন্তু এখন আর কষ্ট পাচ্ছি না, কারণ তুমি সুখে আছো। তোমার সুখেই আমার সুখ। দিয়ার এখন অনেক ইচ্ছে করছে নিয়ানকে জড়িয়ে ধরতে, কিন্তু ধরলো না, নিজেকে কন্ট্রোল করলো আর মনে মনে বলতে লাগলো, আমাকে এতদিন অনেক কষ্ট দিয়েছো, এখন আমার নিজের কিছু কষ্ট পাওয়া প্রাপ্য। দিয়ার ভেতরে ভেতরে অনেক খুশি হচ্ছে এই ভেবে যে তার নিয়ান তাকে ভালোবাসে। তার জন্য সে এতটা বছর অপেক্ষা করলো, কিন্তু সে খুশিটা প্রকাশ করলো না। চোখের পানি মুছে চুপ করে বসে রইলো আর বারবার নিয়ানের দিকে আর চোখে তাকাতে লাগলো। আজ নিয়ানকে কেন জানি দিয়ার কাছে অন্যরকম লাগছে। হিয়া আমার কোলেই ঘুমিয়ে পড়ল। আমার বুকে মাথা রেখে 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ওকে 2 হাত দিয়ে আঁকড়ে ধরে আছি। আমার হোটেলের কাছে চলে আসলাম। আমি হিয়াকে দিয়ার কোলে দিলাম। গাড়ি থেকে নেমে এসে আবার গাড়ির ভিতরে মুখ ঢুকিয়ে হিয়ার গালে চুমু দিবার জন্য মাথা এগিয়ে নিলাম। হিয়া দিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। আমি যখন হিয়াকে চুমু খাওয়ার জন্য ঠোঁট এগিয়ে নিলাম, দিয়া ভাবলো আমি ওকে চুমু খাবো, তাই তার গাল এগিয়ে আনছিল। কিন্তু আমি হিয়ার গালে চুমু খাওয়াতে দিয়া লজ্জা পেয়ে আবার গাল পিছিয়ে নিল।
আমি গাড়ি থেকে মাথা বের করে পিছন ফিরে চলে আসছিলাম। পিছন থেকে দিয়া ডাক দিল। এই যে শোনো, জি বলেন। কালকে অফিসে একটু তাড়াতাড়ি চলে যেও। জি আচ্ছা। এই বলে আমি হোটেলের ভিতর ঢুকে গেলাম। আমি ভিতরে ঢোকা পর্যন্ত দিয়া সেখানেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি রুমে ঢুকে সবকিছু গুছিয়ে নিলাম। দিয়াকে আমার মনের কথা বলতে পেরে এখন শান্তি গছে। পরের দিন সকালে রেডি হচ্ছিলাম, হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠল। আম্মু ফোন দিয়েছেন। আমি ফোন রিসিভ করার পর আম্মু বললেন, কেমন আছিস রে বাবা? ভালো আম্মু, আমি আসছি, এসে তোমার সাথে কথা বলবো, এখন রাখি। কোথায় আসছিস? আম্মু আমি দেশে ফিরছি। আম্মুকে কিছু বলতে না দিয়ে আমি ফোনটা কেটে দিলাম। হ্যাঁ, আমি আজ ফিরে যাচ্ছি দেশে। সেদিন যখন ভাবছিলাম দিয়ার সামনে আর যাব না, সেদিনই আমি দেশে ফেরার জন্য টিকিট বুক করি। তাই সেদিন অফিসে যেতেও দেরি হয়েছিল। আজ এখানকার সময় দুপুর 12টায় আমার ফ্লাইট। আম্মুকে দিয়ার কথা বললাম না। দিয়া যখন সবার থেকে দূরে চলে এসে ভালো থাকতে চাইছে, তাহলে থাকুক দিয়া ওর মতো করে। আমি ওর সুখে পানি ঢালতে চাই না। আমি আজ শেষবারের মতো দিয়াকে আর ওর মেয়ে হিয়াকে দেখতে যাচ্ছি। ওর মেয়েটার মায়ায় পড়ে গেছি আমি। জিসানকে আমি আরও আগে বলে দিয়েছি অফিসে বাসে করে চলে যেতে। তারপর সব কিছু নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। অফিস থেকেই একেবারে এয়ারপোর্টে চলে যাব। আমার ট্যাক্সি আর দিয়ার কার একসাথেই এসে থামলো অফিসের সামনে। আমি ট্যাক্সি থেকে নেমে দাঁড়াতেই দেখলাম দিয়া আর হিয়া নামছে গাড়ি থেকে। আজ দিয়া একটা কালো শাড়ি পরে এসেছে। আজ অনেক সুন্দর লাগছে দিয়াকে। এত সুন্দর কেন এই মেয়েটা? আমি নিজের মাথায় নিজেই থাপ্পড় দিলাম। আমি এসব কি ভাবছি? দিয়া এখন অন্য কারো বউ। গাড়ি থেকে নেমেই হিয়া আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার কোলে উঠল। আমি হিয়ার গালে একটা চুমু খেলাম। মেয়েটা যে কেন আমাকে এত মায়ায় ফেলছে, আজকের পর হয়তো আমাকে না দেখতে পেয়ে অনেক মিস করবে, আর আমিও অনেক অনেক মিস করব। দিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আমি হিয়াকে কোলে নিয়ে অফিসে ঢুকে গেলাম। আমার পিছন পিছন দিয়া ঢুকলো। আমি হিয়াকে আমার টেবিলে নিয়ে গিয়ে বসালাম। দিয়া আমাদের দিকে একবার তাকিয়ে ওর কেবিনে ঢুকে গেল। দিয়াকে দেখে মনে হচ্ছে আজ সে অনেক হ্যাপি। ভালোই হলো আজ। দিয়াকে হাসি মুখে দেখেই সারা জীবনের জন্য ওর জীবন থেকে বিদায় নিতে পারবো। হিয়াকে টেবিলে বসিয়ে আমি হাঁটু গেড়ে নিচে বসলাম। আমি ওর গালে হাত দিলাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই মেয়েটাকে আমার এত এত মায়া লাগে কেন? আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ দিয়ে সাগরের বাঁধ ভাঙার মতো করে অশ্রু গড়িয়ে পড়ল। আমার বুকটা ফেটে যাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। হিয়া আমার গালে হাত দিয়ে বলল, আঙ্কেল তুমি কান্না করছো কেন? আমি হিয়ার কথায় কোনো উত্তর দিলাম না। ওর গালে একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, হিয়া তুমি তোমার আম্মুর কাছে যাও, আমি তোমার জন্য বাইরে থেকে অনেকগুলো চকলেট নিয়ে আসছি। আজ এই মায়াবতীকেও মিথ্যা বলতে হলো। এই বলে আমি হিয়াকে ওর আম্মুর কেবিনের সামনে দিয়ে আসলাম। কেবিনের বাইরের গ্লাস দিয়ে আমি আমার মায়াবতীটাকে শেষ একবার দেখলাম। মাথা নিচু করে অফিসের পেপারে কি যেন লিখছে। আমি আর সেখানে দাঁড়ালাম না, চলে যেতে লাগলাম। আমি যে অফিস গেট দিয়ে বেরোতে যাব, তখনই ছোট্ট দুইটা হাত আমার পা জড়িয়ে ধরলো। হিয়া, হ্যাঁ হিয়াই, পিছন থেকে আমার পা জড়িয়ে ধরলো। আমি আবার হাঁটু গেড়ে ওর সামনে বসলাম। কি হলো হিয়া মামনি? আঙ্কেল তুমি ফিরে আসবে তো? ইয়া আল্লাহ, তুমি এই পিচ্চিটাকে কেন এত মায়া দিয়ে করলে? আমার যে পিচ্চিটাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মেয়েটাকে আমি আবার জড়িয়ে ধরলাম। আমার এখন হাউমাউ করে কান্না করতে মন চাইছে। এই মেয়েটার প্রতি আমার কিসের এত টান? কি আছে এই মেয়ের মধ্যে? আমাকে আবার মেয়েটাকে মিথ্যে বলতে হলো। আমি আসছি মামনি, এক্ষুনি আসছি। তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসছি। তাহলে তুমি কান্না করছো কেন? তোমাকে চকলেট আনতে হবে না আঙ্কেল, আমার চকলেট লাগবে না, তুমি যেও না। বলে আবার আমার গলা জড়িয়ে ধরলো। আমার চোখ দিয়ে অনর্গল বৃষ্টি ঝরেই যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ করতে পারছি না। পৃথিবীর সবচেয়ে কষ্টের কান্নাই হলো নীরব কান্না। এই কান্নায় বুক ফাটে ঠিকই, কিন্তু মুখ ফাটে না। এখন সেই পরিস্থিতিতেই আমি আছি। আমি হিয়াকে আমার থেকে ছাড়িয়ে আরও একটা মিথ্যা বললাম। এই যে মামনি, ওই যে দেখা যাচ্ছে দোকান, সেখান থেকেই আমি আসছি। তুমি তোমার আম্মুর কাছে যাও। হিয়া মুখটা কালো করে চলে গেল। আমি ট্যাক্সিকে বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে। ট্যাক্সিটা এখনো দাঁড়িয়ে আছে। আমি ট্যাক্সি তুলতে যাব, তখনই জিসান আমাকে ডাক দিল। এই যে নিয়ান ভাই,
কোথায় যাচ্ছেন ভাই? আপনি অনেক ভালো জিসান ভাই, এই কদিনে আমাকে অনেক আপন করে নিয়েছেন। আমি দেশে ফিরে যাচ্ছি ভাই। মানে এই তো কদিন হলো এখানে আসছেন। আমি আর এদেশে থাকতে চাই না ভাই, আসি ভাই, ভালো থাকবেন। এই বলে আমি ট্যাক্সিতে উঠে গেলাম। এদিকে হিয়া নিয়ান চলে যাওয়ার পর ওর আম্মুর ক্যাবিনে যায়। নিয়ান যেখানে বসে কাজ করতো সেখানে বসে। আধা ঘন্টা হয়ে গেল, নিয়ান এখন আসছে না। এদিকে দিয়া ভাবলো একবার ওদের দেখে আসে। দিয়া ক্যাবিন থেকে বের হয়ে এসে দেখে হিয়া একা একা গালে হাত দিয়ে বসে আছে। দিয়া এগিয়ে গিয়ে বলল, তোমার আঙ্কেল কই গেছে হিয়া? আমার জন্য চকলেট আনতে গেছে, কিন্তু জানো আম্মু, আঙ্কেল সেই কখন গেছে, এখনো আসছে না। আর জানো আম্মু, আঙ্কেল বাইরে যাওয়ার সময় অনেক কান্না করছে। দিয়ার বুক ধুক করে উঠল। নিয়ান কান্না করলো কেন? তাহলে কি নিয়ান? দিয়া হিয়াকে কোলে নিয়ে জিশানের কাছে গেল। নিয়ানকে সে অনেকবার জিশানের সাথে দেখেছে। জিশান দিয়াকে দেখেই বসা থেকে উঠে দাঁড়ালো। ম্যাডাম কিছু বলবেন? নিয়ান কোথায় গেছে? নিয়ান ভাই তো আজ দেশে চলে যাচ্ছে। কি? এ বলে দিয়া হিয়াকে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। জিশান কিছুই বুঝতে পারলো না। নিয়ান দেশে চলে যাচ্ছে শুনে তার ম্যাডাম কেন এরকম রিয়াক্ট করলো। দিয়া নিজের গাড়িতে উঠে ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি এয়ারপোর্টে চলেন। দিয়াকে কান্না করতে দেখে হিয়া জিজ্ঞেস করলো, আম্মু তুমি কান্না করছো কেন? আর আঙ্কেল কই গেছে? কোথাও যাই নাই মা, আমরা এক্ষুনি খুঁজে বের করব। বলেই হিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো দিয়া। ড্রাইভারকে বলল, আর একটু জোরে চালান না। ড্রাইভার গাড়ির স্পিড অনেক বাড়িয়ে দিল। আমার পাসপোর্ট ভিসা চেক করছিল একজন গার্ড। আমি এক্ষুনি এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব, আর বেশিক্ষণ বাকি নাই আমার ফ্লাইট ছাড়তে। গার্ড আমার সব কিছু চেক করে বলল আমার সব কিছু ঠিক আছে, আমি এখন ভিতরে যেতে পারি। আমি যেই ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম, হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে জড়িয়ে ধরলো। আমি পিছনে ফিরে তাকাতেই দেখলাম দিয়া। দিয়া, তুমি এখানে? একাই চলে যাচ্ছ? তোমার বউকে আর তোমার মেয়েকে নিয়ে যাবে না একসাথে করে? আমার মেয়ে মানে? হিয়া তোমার মেয়ে। সেদিন তুমি যখন আমাকে পিলটা দিয়েছিলে সেদিন আমি খাইনি, ফেলে দিয়েছিলাম। দিয়ার কথা শুনে খুশিতে আমার কান্না চলে আসলো। আমি দিয়ার দুই গালে হাত দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বললাম, ইয়া আমার মেয়ে, আমার মেয়ে। এই বলে আমি দিয়াকে জড়িয়ে ধরলাম। দিয়াও কান্না করছে। তারপর আমার থেকে নিজেকে ছাড়িয়ে বলল, এই ছাড়ো ছাড়ো, কি করছো? সবাই দেখছে। আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই বলে মানুষ কি ফ্রিতে সিনেমা দেখাবে? বলে বাবালে, আমার পিচ্চিটা দেখে অনেক পাকনা হয়ে গেছে। এই ছাড়ো, আমি কি এখন আর পিচ্ছি রয়ে গেছি নাকি? আমি তো এখন অনেক বড় হয়ে গেছি। তুমি যতই বড় হও না কেন, আমার কাছে সে আগের পিচ্চি হয়ে থাকবে, আমার পিচ্চি বউ। এখন আসছে প্রেম দেখাতে, তখন তো আমাকে কত কষ্ট দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম, তাই তো তোমার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি এই 5টা বছরে পেলাম। আর আমি কি কম কষ্ট পাইছি এই 5 বছরে? জানো, প্রত্যেক দিন তোমার কথা মনে পড়তো, তোমাকে অনেক মিস করতাম, তাই প্রত্যেক দিন তোমাকে ফোন দিতাম শুধুমাত্র তোমার মুখ থেকে একটা শব্দ শোনার জন্য। শব্দ না শুনতে পারলেও তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনলেই আমার মন শান্ত হতো। কি ওই অপরিচিত নাম্বারটা তুমি ছিলে? আমার মেয়েটা কই গো? গাড়িতে আছে, চলো। গাড়ির ভিতরে ঢুকতেই হিয়া আমাকে দেখে আঙ্কেল আঙ্কেল বলে জড়িয়ে ধরলো। আমি বললাম, আঙ্কেল না মামুনি আব্বু বলো। আব্বু কেন? এখন থেকে আব্বুই বলবে। আমি হিয়াকে আমার কোলে নিয়ে ওর চোখে মুখে অনেকগুলো চুমু দিলাম। দিয়া আমাদের বাবা মেয়ের মিলন দেখে হাসতে লাগলো। আমি হিয়াকে বললাম, চলো আম্মু, আমরা এখন বাংলাদেশে যাব। বলে আমি হিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দিয়ার হাত ধরে টানতে লাগলাম। দিয়া বলল, এই কোথায় যাচ্ছ? কেন, দেশে যাবা না? পাসপোর্ট টিকিট ছাড়া কিভাবে যাব আমরা? ও, আমি তো ভুলে গেছিলাম। তো এখন আমরা কই যাব? আমি যে বাড়িতে আমার জীবনের 5টা বছর কাটিয়েছি সেই বাড়িতে। ওদের থেকেও তো বিদায় নিতে হবে। ওদের কাছে যে আমি ঋণী, ওরা আমাকে যে নতুন জীবন দিয়েছিল। তারপর আমরা আরিয়ান চৌধুরীর বাড়িতে চলে আসি। আরিয়ান চৌধুরী ও তার মা আমাকে দেখে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছেন। আরিয়ান চৌধুরী আমাকে প্রশ্ন করলো, আপনি এখানে? হয়তো আমাকে আগে ফুটেতে দেখেছে, তাই প্রথম দেখাতেই চিনে ফেললো। তারপর দিয়া ওদের সবকিছু
বুঝিয়ে বলল। আরিয়ান চৌধুরী দিয়ার কথা শুনে মুখটা মলিন করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আমাদের বলল, আচ্ছা, তাহলে আজ না হয় তোমরা এখানে থাকো, এর ভিতরে আমি দিয়া আর হিয়ার পাসপোর্ট টিকিটের ব্যবস্থা করে ফেলছি। এই বলেই আরিয়ান চৌধুরী আর সেখানে দাঁড়ালো না, চলে গেল বাইরে। আরিয়ানের আম্মুর মুখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখে পানি। হয়তো দিয়া আর হিয়ার চলে যাওয়ার কথা শুনে অনেক কষ্ট পেয়েছেন। উনি অনেক কষ্ট করে বললেন, দিয়া, তোর স্বামীকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় মা, আমি তোদের জন্য খাবার রেডি করছি। চলো রুমে চলো। দিয়া আমাকে একটা রুমে নিয়ে আসলো। জিনিসপত্র দেখে মনে হচ্ছে এটা দিয়ারই রুম ছিল এতদিন। দিয়া নিজের আলমারি থেকে একটা টাওয়েল বের করে আমার হাতে দিল, বলল, যাও ওইদিকে ওয়াশরুম, গোসল করে ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। দিয়া একটা কথা বলি। এভাবে জিজ্ঞেস করছো যেন অন্য কারো বউয়ের সাথে কথা বলছো। তোমার যা মন চায় তাই করো, জিজ্ঞেস করার কি আছে? আরিয়ান চৌধুরীর আম্মুকে দেখলাম তুমি চলে যাচ্ছ, সেই কথা শুনে চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। ওনাদের মতো কোনো মানুষ হয় না। যখন আমি তোমাকে ছেড়ে চলে আসি তারপর আমি অনেক ভেঙে পড়ি। প্রত্যেকটা দিন তোমার জন্য কান্না করতাম, ঠিকমতো খাওয়া দাওয়া করতাম না। তারপর উনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিলেন। আমাকে প্রত্যেকটা দিন নিজের হাতে খাইয়ে দিতেন। আমাকে যেভাবে উনি আদর করতেন সেভাবে হয়তো উনি নিজের মেয়েকেও আদর করেন নাই। আমি আমার এক মাকে ফেলে আসলে কি হবে, এখানে এসে আরেক মা পেলাম। বলেই দিয়া কান্না করতে লাগলো। আমি দিয়ার মাথা আমার বুকে ঠেকিয়ে সান্ত্বনা দিতে লাগলাম। হঠাৎ হিয়া রুমে এসে আমাদের দেখে বলল, তোমরা কি করছো? তোমার আম্মুকে আদর করছিলাম মামুনি। না, তুমি আম্মুকে আদর করবে না। কেন? তুমি শুধু আমাকে আদর করবে, আর কাউকে না। দেখেছো তোমার মেয়ে কি হিংসুক? এখন থেকে আমাকে তোমার থেকে কত দূরে ঠেলে দিচ্ছে। আমি দিয়ার কথা শুনে হাসতে লাগলাম। এভাবে দিয়া আর হিয়ার সাথে খুনসুরিতে কেটে গেল সারাটা দিন। রাতে খাবার খেয়ে রুমে আসলাম ঘুমাতে। এখানে দিয়ার আজকে লাস্ট রাত, কালকে আমরা চলে যাব দেশে। হিয়া অনেক আগে ঘুমিয়ে গেছে। এই এই, তুমি আমার দিকে এভাবে আগাচ্ছ কেন? আমার পিচ্চি বউটাকে একটু আদর করব। এই না না, সরো, আমি কিন্তু চিল্লাবো। চিল্লাও, কেউ আসবে না। তুমি চিল্লালে আজ কেউ আসবে না, উল্টা ওরা আরো অন্য কিছু ভাববে। প্লিজ সরে যাও। আমি তোমার সাথে সবকিছু নতুন করে শুরু করতে চাই। আমরা আবার নতুন করে বিয়ে করব, আবার নতুন করে বাসর করব। প্লিজ আজ না, প্লিজ আজ একটু শান্তিতে ঘুমিয়ে পড়ো। শিয়ালের সামনে মোরগ রেখে বলছে শান্তিতে ঘুমাতে। বলে আমি অন্যদিকে মুখ করে বসে রইলাম। আমার কথা শুনে দিয়া হাসতে লাগলো। তুমি এত দুষ্টু কেন? বলে দিয়ে আমার কাঁধে হাত রেখে পেছন থেকে আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। আচ্ছা, একটা কাজ করতে পারো। কি? আমাকে একটা কিস করতে পারো, কিন্তু কিস করার পর অন্য কিছু করার ধান্দা কইরো না কিন্তু। লাগবে না আমার কিস। তোমার না লাগলেও আমার লাগবে। বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে আমার উপরে উঠে এসে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। অনেকক্ষণ পর আমার ঠোঁট ছাড়লো। আমি অনেক জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। দিয়াও আমার মতো হাঁপাতে লাগলো। আমি বললাম, ও মাই গড, আর একটু হলে তো আমি মরেই যেতাম। রাক্ষসী একটা। আমার ঠোঁট কি খাওয়ার জিনিস নাকি যেভাবে চুমু খেতে হবে? ইস, আবার ঠোঁটে কামড়ও দিছে, রাক্ষসী একটা। কি বললে? আমি রাক্ষসী? আর দেখি কোথায় লেগেছে। বলেই আমার ঠোঁটে হাত দিল, বলল, কই কিছু হয় নাই তো। হয় নাই মানে? এই যে রক্ত বের হচ্ছে, দেখতে পারছো না? দিয়া এবার আরো জোরে জোরে হাসছে। এই পিচ্চি শয়তান্নি, আমার রক্ত বের হচ্ছে আর তুমি হাসছো? আরে পাগল, এগুলো রক্ত না, আমার লিপস্টিক। কি? তুমি আমাকে লিপস্টিক খাওয়াইছো? এখন যদি আমার পেট খারাপ করে? কিচ্ছু হবে না, এখন থেকে লিপস্টিক খেয়ে অভ্যাস করো। ভবিষ্যতে তো আরো অনেক খেতে হবে। এবার ঘুমাও। দাঁড়াও, আম্মুকে একটা ফোন দিয়ে নেই। আর তুমি একটা কথা বইলো না, চুপ করে থাকো। আমি ওদের সারপ্রাইজ দিতে চাই। ফোন দেওয়ার সাথে সাথেই আম্মু রিসিভ করলেন। কি রে, তুই কখন আসবি? আমি সেই কখন থেকে তোর অপেক্ষা করে বসে আছি। আম্মু, আমি আজ আসবো না, কাল আসছি। কি হয়েছে রে, আজ আসবি না কেন? আম্মু, কাল এসে সব বলছি। আর শোনো, চাচা চাচিকে ফোন দিয়ে কালকে আমাদের বাসায় আসতে বলো। আচ্ছা। এখন রাখছি। আমার কথা বললে না কেন? কালকে ওদের সবাইকে সারপ্রাইজ দিব। তোমাকে হঠাৎ দেখে সবাই চমকে উঠবে আমি জানি। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। আমি আমার বালিশে মাথা রাখতেই দিয়া আমার বুকে শুয়ে পড়লো। কি হলো? তুমি তোমার বালিশে ঘুমাও। আমার বালিশ নাই। আমার বুকে আবার মাথা রাখলো। আমি দিয়ার কাণ্ড দেখে হাসতে লাগলাম। পাগলি একটা। তোমার পাগলি।
দিয়া কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার বলল, জানো আজ কতদিন পর আমি শান্তিতে ঘুমাতে পারবো। পাগলি ঘুমাও। বলি আমি দিয়াকে 2 হাত দিয়ে শক্ত করে বুকে মিশিয়ে নিলাম। পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। আরিয়ান চৌধুরীর বাড়ি থেকে আসার সময় আরিয়ানের মা আর দিয়া অনেক কান্না করছে। বিমানে বসে আছি, হিয়া আমার কোলে ঘুমিয়ে আর দিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বিমান বাংলাদেশে এসে ল্যান্ড করলো। আমি দিয়াকে ডাকলাম, এই দিয়া, দিয়া ওঠো, আমরা চলে এসেছি দেশে। দিয়া চোখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে অপরাধীর ভঙ্গিতে বলল, সরি, তুমি হয়তো সারা রাস্তা একা একা বোর হয়েছো। আমার যে কখন ঘুম লেগেছিল বুঝতেই পারিনি। এয়ারপোর্ট থেকে বের হতেই দিয়া জোরে একটা নিঃশ্বাস নিল। দিয়া বলল, কতদিন পর আমার দেশে সেই চিরচেনা গন্ধটা পেলাম, মনটাই ফ্রেশ হয়ে গেল। এখন চলো। দিয়া আর হিয়াকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠলাম। হিয়ার এখনো ঘুম ভাঙে নাই, এখনো আমার কোলেই ঘুমিয়ে আছে। আমাদের বাড়ির পাশে আসতে আমি দিয়ার হাতে একটা বোরকা ধরিয়ে দিয়ে বললাম, এটা পরে নাও। বোরকা কেন? পরো না, এত প্রশ্ন করছো কেন? দিয়া আর কিছু না বলে বোরকা পরে নিল। দিয়ার চোখ দুইটা ছাড়া এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। হিয়াও জেগে উঠেছে। আমি হিয়াকে কোলে নিয়ে আমাদের ঘরের বেল বাজালাম। আম্মু এসে দরজা খুললেন। নিয়ান বাবা, তুই? বোরকা পরা দিয়াকে আর আমার কোলে হিয়াকে দেখে আটকে গেলেন। আবার বললেন, কি রে, ওরা কারা? বলছি আগে ঘরে তো ঢুকতে দাও। আমি ভিতরে ঢুকে দেখলাম আব্বু, চাচা, চাচি, আদিবা, শিহাব সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমাকে সবাই একসাথে প্রশ্ন করলেন যে ওরা কারা। আমি দিয়াকে দেখিয়ে বললাম, ও আমার বউ। সবাই অবাক হয়েছে, খুশি হলেন। আব্বু বললেন, নিয়ান, তুই শেষ পর্যন্ত বিয়ে করলি, এবার আমি শান্তি পেলাম। আম্মু দিয়াকে বললেন, মুখোশটা খুলো বৌমা, দেখি আমার বৌমা কত সুন্দর। দিয়া আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় প্রশ্ন করলো, খুলবে কিনা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দিয়া নেকআপটার পিছনে হাত দিয়ে ফিতাটা খুললো, খুলে আস্তে আস্তে মুখ থেকে নেকআপটা সরালো। নেকআপটা মুখ থেকে সরাইতেই সবাই চোখ বড় বড় করে দিয়ার দিকে তাকিয়ে আছে। দিয়াকে চিনতে ওদের কিছুটা কষ্ট হচ্ছে, কারণ এই 5 বছরে দিয়া অনেক পাল্টে গেছে। সবার চিনতে কষ্ট হলেও চাচা ঠিকই চিনে নিলেন। মুখ দিয়ে একটা শব্দ করলেন, দিয়া মা। চাচা দাঁড়াতে পারলেন না, সোফাতে বসে পড়লেন। চাচার মুখে দিয়া ডাক শুনে এবার সবাই চিনে গেল। চাচি দৌড়ে এসে দিয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে দুজনেই কান্না করতে লাগলো। চাচা এখনো সোফাতে বসে আছেন আর চোখ দিয়ে অনর্গল পানি ফেলছেন। এবার দিয়া চাচিকে ছেড়ে ওর আব্বুর দিকে এগিয়ে যেতে লাগলো। চাচার পাশে গিয়ে ধপাস করে বসে পড়ল চাচার পায়ের কাছে। চাচা দিয়ার থেকে মুখ ফিরিয়ে বসে আছেন। দিয়া এবার চাচার পা জড়িয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে তুমি মাফ করে দাও। চাচার পায়ে মাথা ঠেকিয়ে কান্না করছে। দিয়ার কান্না দেখে আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আশেপাশে সবাই দিয়ার কান্না দেখে কান্না করছে। এবার চাচা নিজেকে ধরে রাখতে পারলেন না। দিয়াকে নিজের পা থেকে তুলে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলেন। কিছুক্ষণ কান্না করার পর দিয়াকে ছেড়ে ওর কপালে একটা চুমু খেলেন। এতক্ষণ দিয়াকে পেয়ে হিয়াকে কেউ খেয়াল করেনি। হিয়া আমার কোলে আছে। আম্মু বললেন, ও কে রে? আম্মু আমাদের মেয়ে। কি বললি? ও আমাদের দিদি ভাই? আম্মু। আম্মু হিয়াকে আমার কোল থেকে নিতে চাইলেন, কিন্তু হিয়া গেল না। আমি হিয়াকে বললাম, যাও মামনি, উনি তোমার দাদি। আমার কথা শুনে এবার হিয়া আম্মুর কোলে গেল। আম্মু হিয়ার চোখে মুখে অনেকগুলো চুমু খেলেন। হিয়াকে নিয়ে সবাই কাড়াকাড়ি করতে লাগলো। একজনের কোল থেকে আরেকজন নিচ্ছে, সবাই অনেক খুশি। আমি ওদের দেখে হাসতে লাগলাম। এবারে কতদিন পর এরকম হাসি খুশি দেখতে লাগলো। আমি দিয়ার পাশে গিয়ে ওরে কানে কানে বললাম, আমার সেদিনের ভুলের জন্য সবাই কত খুশি, কিন্তু আফসোস সেদিনের ঘটনা আমার কিচ্ছু মনে নেই। তখন আমি কিছুই ফিল করতে পারি নাই। সমস্যা নাই, সেদিন ফিল করতে পারি নাই তো কি হয়েছে, আজ আবার সবকিছু নতুন করে ফিল করে নিব। এই সরো, তোমার কি লজ্জা শরম নাই? সবাই আছে তো। আরে আমি কি সবাইকে শুনিয়ে বললাম নাকি? আমি তো তোমার কানে কানেই বললাম। রাতে কাজে এনে নতুন করে আবার আমাদের বিয়ে হলো। আজ আবার বাসর ঘর সাজানো হলো। এই নিয়ে 3টা বাসর হবে আমাদের, কিন্তু ওই 2টা ছিল অপূর্ণ বাসরাত। আজ হবে আমাদের আসল বাসরাত। দিয়ে আগে থেকে বাসর ঘরে গিয়ে বসে আছে। আমি হিয়াকে খুঁজতে লাগলাম। আম্মুকে জিজ্ঞেস করতেই বললেন আদিবার রুমে আছে। আমি আদিবার রুমে এসে বললাম, ওই আদিবা, হিয়া কই? এই যে ও ঘুমিয়ে আছে। আচ্ছা দে, আমি ওকে নিয়ে যাই। আরে ভাইয়া না না, ও আমার কাছেই থাকো। তুমি যাও, গিয়ে তোমার কাজ করো। আমি আবার এখন কি কাজ করব?
কেন ভাইয়া, আজ না তোমার বাসর রাত? বাসর রাতে মানুষ কি কাজ করে? ওই বুড়ি, এত পাকনা পাকনা কথা বলছিস কেন? হিয়ার দিকে খেয়াল রাখিস। তোমাকে বলতে হবে না, তুমি তোমার কাজে যাও। আমি আদিবার মাথায় একটা থাপ্পড় দিয়ে বেরিয়ে গেলাম। আমার রুমের দরজার পাশে এসে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢুকতে কেন জানি আমার ভয় করছে। বুকে 3বার থুতু দিয়ে রুমে ঢুকেই গেলাম, কিন্তু দিয়া কই গেল? ভাবলাম বাথরুমে হয়তো গেছে, কিন্তু বাথরুমের পাশে গিয়ে দেখি দরজা খোলা, ভিতরে কেউ নাই। আমি এবার দিয়াকে ডাকতে লাগলাম, এই দিয়া, দিয়া, এই বউ, এই পিচ্ছি বউ, এই পিচ্ছি শয়তানি, কই গেলা? হঠাৎ দিয়া বেলকনি থেকে দৌড়ে বেরিয়ে আসলো, এসে আমার সামনে দাঁড়ালো। আমি বললাম, তুমি বেলকনিতে ছিলে? এতক্ষণ ধরে ডাকলাম, শুনলেন না কেন? তোমার মুখে পিচ্ছি শয়তানের ডাকটা শুনতে চেয়েছিলাম, তাই চুপ করেছিলাম। ওরে আমার পিচ্ছি শয়তানি রে বলে দিয়াকে পাজাগোলা করে কোলে নিলাম। আমি বললাম, ওরে বাবারে, তুমি এত ভারী হয়েছো কি করে? দিয়াকে কোলে নিয়ে বিছানাতে নামিয়ে হাত নাড়াতে নাড়াতে বললাম, আমার হাত দুইটা গেল। এত মোটু কেন তুমি? উফ। কি বললা? আমি মোটু? তুমি মোটু, তোমার বাপ মোটু, তোমার 14 গোষ্ঠী মোটু। তুমিও তো আমার 14 গোষ্ঠীর মধ্যে একজন। সরো এখান থেকে, তোমার সাথে আমার কথা নাই। বলেই আমার থেকে মুখ ঘুরিয়ে বসে রইল। আমি দিয়াকে আমার দিকে ঘুরিয়ে ওর গাল টিপে বললাম, ওলে বাবালে, আমার পিচ্ছি বোটা রাগ করছে? আচ্ছা সরি, ওই দেখো কান ধরছি, 1 2 3। হয়েছে, আর কান ধরতে হবে না, ওঠো। আচ্ছা দিয়া, সেদিন রাতে আমাদের মধ্যে কি কি হয়েছিল গো? আমার তো কিছুই মনে নেই, শুধু এটাই মনে আছে যখন আমি তোমার দিয়ে আমার মুখে হাত দিয়ে আমার মুখ আটকে দিল আর বলল, চুপ করো, তোমার মুখে কিচ্ছু আটকায় না। না আটকায় না, তোমার সামনে আমার কোনো কথাই আটকায় না। আমার একটা তোমার মতো কিউট বাবু লাগবে। তো আমি কি করতে পারি? কি করবে মানে? তুমি জানো না কি করবে? না, আমি তো জানি না কি করব, তুমি বলে দাও কি করতে হবে। যাও, খবিস কোথাকার, আমি বলতে পারবো না। তাহলে আমিও কিছু করতে পারবো না। তোমাকে কিছু করতে হবে না, আমিই করছি। বলে আমাকে ধাক্কা দিয়ে বিছানাতে ফেলে দিল। আমি বললাম, দাঁড়াও দাঁড়াও, তোমার কিছু বলতে না দিল না, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমি ওকে ছাড়িয়ে বললাম, শিট, আজকেও লিপস্টিক খাইয়ে ছাড়লে? আমি এক হাত দিয়ে আমার ঠোঁট আর এক হাত দিয়ে আমার টি-শার্টের মাথা দিয়ে দিয়ার ঠোঁট মুছে এবার দিয়া আমি ধাক্কা দিয়ে বিছানাতে ফেললাম। ওর ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম, ওর ঠোঁট ছেড়ে এবার থুতনিতে চুমু খেলাম। এবার চোখে গলায় ঘাড়ে চুমোতে চুমোতে ভরিয়ে দিলাম। আজ আমার প্রতিটা স্পর্শে দিয়া কেঁপে কেঁপে উঠছে। এইভাবে আমরা দুজন দুজনের ভালোবাসা মিশে হারিয়ে গেলাম অতল সমুদ্রে। যে সমুদ্রে যেতে হলে লাগবে প্রচুর ভালোবাসার সাথে ভালোবাসার মানুষ। রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। পাশে হাত দিয়ে দেখি দিয়া নাই। মেয়েটা গেল কই? আমি একটা 3/4 পরে টি-শার্টটা খুঁজতে লাগলাম। পাশে টি-শার্ট না পেয়ে খালি গায়ে বেলকনির দিকে যেতে লাগলাম। বেলকনিতে আসতেই দেখলাম পাগলিটা আনমনে দাঁড়িয়ে আছে, বাতাসে চুল উঠছে। গায়ে আমার টি-শার্টটা, হয়তো হাতের কাছে কিছু না পেয়ে আমার টি-শার্ট পরে এসেছে। আমি পিছন থেকে গিয়ে দিয়াকে জড়িয়ে ধরলাম। হুট করে কারো হাতের ছোঁয়া পেয়ে দিয়া ধর পরে উঠলো। আমি বললাম, আর এভাবে লাফ দিলে কেন? ও তুমি হুট করে এভাবে জড়িয়ে ধরলে তো ভয় পাবোই। এতটা তো আমার পিচ্ছি শয়তানিটা এখানে কেন? আজ আমার জীবনের সবচেয়ে সুখের রাত। এই রাত আমি ঘুমিয়ে কাটাতে চাই না। তাহলে আমাকে ডাকলে না কেন? তুমি অনেক সুন্দর করে ঘুমাচ্ছিলে, তাই ডাকতে ইচ্ছে করে নাই। চলো তাহলে এই সুখের রাতে সুখ ভরিয়ে দেই। এই বলে আমি দিয়াকে কোলে নিয়ে বিছানায় আসলাম। আবার হারিয়ে গেলাম সুখের রাজ্যে।